হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এক্সাম ওরিয়ার। তোমাদের এর আগে আমরা ডেসক্রিপটিভ ইংলিশের ট্রান্সলেশন রাইটিং, প্রেসি রাইটিং করিয়েছি। আজকে সম্পূর্ণ একটি নতুন ক্লাস করাবো, রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। তো তোমরা অনেকেই হয়তো মাধ্যমিক লেভেল পর্যন্ত রিপোর্ট রাইটিং মুখস্থ করে লেখার চেষ্টা করেছো, হয়তো নিজের থেকেই কেউ কেউ চেষ্টা করেছো, কিন্তু যে ফরম্যাটে তোমরা লিখেছো বা যেভাবে অ্যাকাডেমিকের বইগুলোতে রিপোর্ট রাইটিংই লেখা থাকে বা তার স্যাম্পল আনসার দেওয়া থাকে, সেইভাবে রিপোর্ট লিখলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে পাশ করা মুশকিল। কারণ ওই ফরম্যাটগুলো অনেক ক্ষেত্রেই ভুল রয়েছে বা সঠিক ফরম্যাটে লেখা নেই। তাই তোমাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ফরম্যাটটা আগে ভালো করে শিখতে হবে এবং খুব সহজে বেশ কিছু ইনফরমেশন নিয়ে কী করে তোমরা নিজেরা রিপোর্ট লিখতে পারবে তার ফান্ডাগুলো আমরা প্রথমে ডিসকাস করে নেব। অর্থাৎ ফরম্যাটগুলো তোমাদেরকে ভালো করে একটু শিখে নিতে হবে, আগে সেটা দেখে নাও যে একটা রিপোর্ট রাইটিংয়ের জন্য কি কি আমরা রাখবো, সেটাকে কিভাবে সেন্টেন্সে লিখব এবং তার শুরুতে মাঝে শেষে কী কী থাকবে, কোন কোন বিষয়গুলি দেওয়া উচিত, কোনগুলো একেবারে দেবে না, এগুলো নিয়ে আজকের ক্লাস শুরু হবে। এবং একটা রিপোর্টের ফরম্যাট তোমাদের স্যাম্পল আনসার আমি করে দেখাবো, যে তোমরা বুঝতে পারবে যে ওই বিষয়গুলো রাখতে হবে এবং তার পরপর একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাদের এগোতে হবে, যে কোনটার পরে কি কি থাকবে সেটাও কিন্তু তোমাদের বুঝে নিতে হবে বা শিখে নিতে হবে। অনেকেই তোমরা বাজার চলতি বেশ কিছু বই থেকে হয়তো পড়ছো। আমি বেশ কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো, যেখানে তোমাদের কাছে যে বইগুলো রয়েছে অনেক ক্ষেত্রেই হয়তো সেই ফরম্যাটে ভুল রয়েছে। তাই ওই ভুলগুলো তোমাদের লেখা যাবে না, সঠিক পদ্ধতিতে লিখতে হবে, তাহলেই তোমরা সঠিক মার্কস পাবে। এবং আমি কিছু ইনফরমেশান দিয়ে দেবো, বেশ কিছু হিন্টস দিয়ে দেবো। সেই হিন্টসের মাধ্যমে তোমরা নিজেরাও যে কোনো ধরনের রিপোর্ট, তোমাদের এক্সামে যেই টাইপের এক্সামের রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো কিন্তু তোমরা নিজেরাও লেখার অভ্যাস করতে পারবে। শুধু আজকে নয়, এরপরে আরও কয়েকটা ক্লাসে আমি তোমাদের রিপোর্ট রাইটিং, প্রেস এবং ট্রান্সলেশন দেখিয়ে দেবো, যার ফলে তোমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট আসবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো আর দেখো যে ফরম্যাটগুলো ঠিকঠাক হচ্ছে কি না। আর একটা বড় জিনিস, তোমরা লেখার সময় একটু খেয়াল করবে যে প্রেজেন্টেশন, ট্রান্সলেশনের এক ধরনের ফরম্যাট হয়, রিপোর্ট রাইটিংয়ের এক ধরনের ফরম্যাট হয়, প্রেসি রাইটিংয়ের এক ধরনের ফরম্যাট হয়। অনেকেই রিপোর্ট রাইটিং করতে গিয়ে এসে রাইটিংয়ের মতো হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু বেশ ভুল হয়। রিপোর্টটা রিপোর্টের ফরম্যাটেই হবে এবং রিপোর্টের ফরম্যাটটা তোমরা সবথেকে ভালো পাবে সেটা হচ্ছে নিউজ পেপার থেকে। ইংলিশ নিউজ পেপার তোমরা যদি ফলো করো, তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের রিপোর্ট লেখা হয়, কী ধরনের প্রেজেন্টেশন থাকে, কীভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, সেটা নিউজ পেপার রিপোর্ট থেকে খুব সহজেই ভালো করে শেখা যায়। এগুলো কিন্তু বাজার চলতি যে বইগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় ঠিক থাকে না, তার ফরম্যাটে ভুল থাকে, প্রেজেন্টেশনে ভুল থাকে, বা হেডিংয়ের ক্ষেত্রে অনেক জায়গায় আমি দেখেছি বেশ কিছু বইতে হেডিংয়েও ভুল থাকে। তো কোন কোন জায়গাগুলোতে ভুল থাকে সেটা যেমনি করে ডিসকাস করব, তোমাদের লেখা আমি দেখিয়ে দেবো হিন্টসের মাধ্যমে। হিন্টস থেকে কীভাবে তোমরা মেক সেন্টেন্স করতে পারবে, সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। যদি কোনো ইনফরমেশন না দেওয়াও থাকে তবুও কিন্তু তোমরা হিন্টস নিজেরা তৈরি করতে পারবে, ইনফরমেশান কালেক্ট করতে পারবে এবং নিজেরা লিখতে পারবে। তো এই পুরো প্রসিডিওরটা ভালো করে আগে দেখো, শেখো এবং অবশ্যই আরও কয়েকটা ক্লাস তোমাদের দেখতে হবে, যে কীভাবে স্যাম্পল আনসার আমি তোমাদের দিয়ে দেবো, সেই আনসারগুলো তোমরা দেখলেও বুঝতে পারবে যে তোমাদের রাইটিংগুলো কিন্তু ওই মানের হতে হবে, তাহলেই কিন্তু ভালো মার্কস ক্যারি করবে। বুঝতে পেরেছো? তো সুতরাং আমরা শুরু করব আজকের ক্লাস, রিপোর্ট রাইটিং। ওকে, চলো আজকে শুরু করব ডক্টর এপিজে আব্দুল কালামের একটি স্পিচ দিয়ে। দেখো, ড্রিম ড্রিম ড্রিম, ড্রিমস ট্রান্সফর্ম ইনটু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশন। অর্থাৎ আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন আমাদের দেখা দরকার, তাই তো? সেই স্বপ্ন লক্ষ্য পূরণ করব, সেই আশা নিয়েই কিন্তু আমরা এতদিন ধরে নিজেদেরকে তৈরি করছি। অবশ্যই স্বপ্ন পূরণ হবে এবং স্বপ্ন থাকলে তাহলেই কিন্তু সেই স্বপ্নগুলো একটা চিন্তাভাবনায় পরিণত হবে, আর চিন্তাভাবনাগুলোই কার্যকারিতায় পরিণত করবে। অর্থাৎ তুমি যে চিন্তাভাবনাগুলো করছো স্বপ্ন পূরণ করার জন্য, সেই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। খুব সুন্দর একটি কথা। তাই আমরাও কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখব নয়, স্বপ্ন পূরণের জন্য আমাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের হার্ডওয়ার্ক করা দরকার, পরিশ্রম করা দরকার, আমাদের কাজ করা দরকার, তাই তো? চলো শুরু করবো আজকের রিপোর্ট রাইটিং। দেখো, তোমরা অনেকেই রিপোর্ট রাইটিং
আচ্ছা, কারো কারো রিপোর্ট লিখতে সমস্যা হয় কি? কমেন্ট করে জানাবে কিন্তু। দেখো, এইগুলো আমরা বিভিন্ন নিউজ পেপারের এই ধরনের রিপোর্টের হেডিং আমরা দেখতে পাই, তাই না? আর আমাদের বইগুলোতে যে ধরনের রিপোর্ট রাইটিং থাকে, সেই বইগুলোতে অনেক সময় হেডিংটাতে কিন্তু ভুল থাকে। তাই খেয়াল করবে, বেশ কয়েকটা আহ, বিষয় তোমাদের আমি বলে দেবো, যেটা তোমাদের অবশ্যই শুধরে নিতে হবে, যেটা তোমাদের কারেকশন করতে হবে। তোমাদের লেখাগুলোতে এই ধরনের যাতে ভুল না হয়, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। ওকে, চলো। তো প্রথমে আমরা দেখে নেব যে রিপোর্ট কত ধরনের হয়। রিপোর্ট অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিটিভ এক্সামের পুলিশ এসআইতে থাকে, পিএসসি ক্লার্কশিপে থাকে, পিএসসি মিসলিনিয়াসে থাকে, ডব্লিউবিসিএসে থাকে, এগুলোতে রিপোর্ট রাইটিং থাকে। তো এই যে রিপোর্ট রাইটিং, ইংলিশে যে রিপোর্ট রাইটিং থাকে, সেই রিপোর্ট মেনলি নিউজ পেপার রিপোর্ট হয়। আর একটা রিপোর্ট হয়, সেটা হচ্ছে ডায়লগ থেকে রিপোর্ট করা হয়, সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়, সেটা তোমাদের পরীক্ষাতে থাকে না। আমাদের নিউজ পেপার রিপোর্ট থাকে। নিউজ পেপার রিপোর্টের বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে। কী কী দেখো, কী ধরনের রিপোর্ট হয়? নিউজ স্টোরি থাকে, ফিচার স্টোরি থাকে, এডিটোরিয়াল থাকে, রিভিউজ থাকে, স্পোর্টস স্টোরি থাকে, আর থাকে কলামস অর অপিনিয়ন। তো এই 6 ধরনের রিপোর্টের প্যাটার্ন আমরা নিউজ পেপারে দেখতে পাই, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু সবকটা প্যাটার্নের রিপোর্ট রাইটিং থাকে না। আমাদের যেটা থাকে সেটা হচ্ছে নিউজ স্টোরি। এই পার্টটা আমাদের প্রয়োজন, অর্থাৎ নিউজ স্টোরি পরীক্ষাতে থাকে। আর সেটাই কিভাবে লিখব, তার কি কি ফরম্যাট রয়েছে, কোন কোন টপিকের উপরে হয়, সেটাও তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। ফিচার স্টোরি, এডিটোরিয়াল, রিভিউজ, স্পোর্টস স্টোরি বা কলাম ওপিনিয়ন সাধারণভাবে এই এক্সামগুলোতে থাকে না। তাই নিউজ স্টোরি কীভাবে লিখতে হয় বা তার কী কী ক্যাটাগরি রয়েছে আমরা সেটা দেখব। দেখো, নিউজ স্টোরির মধ্যে রয়েছে নিউজ অন পলিটিক্স, অর্থাৎ পলিটিক্যাল কোনো নিউজ আমরা পেতে পারি। অ্যাক্সিডেন্টস, অ্যাক্সিডেন্টাল যে ধরনের রিপোর্ট হয়, যেমনি করে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজড, এই ধরনের যে রিপোর্টগুলো, এগুলো খুবই কমন। এই ধরনের রিপোর্টই মূলত পুলিশ এসআইয়ের পরীক্ষাতেও থাকে। ইনফ্যাক্ট তোমাদের যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ, সেখানেও কিন্তু এই ধরনের রিপোর্টগুলোই থাকে। এছাড়া রয়েছে ক্রাইমস অর ড্যাকুইটি। দেখো, ব্যাংক ডাকাতি হয়, কোনো বাড়ি ডাকাতি হয়, অথবা কোনো ক্রাইম হতে পারে, সেইগুলোর উপরে কিন্তু রিপোর্ট থাকে। অর্থাৎ তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমাদের এই ক্যাটাগরির রিপোর্টগুলো কিন্তু পড়া দরকার। অর্থাৎ তোমরা যখন নিউজ পেপার পড়বে, নিউজ পেপারেও কিন্তু তোমরা এই ধরনের রিপোর্টগুলোকেই একটু বেছে নিয়ে পড়ার চেষ্টা করবে। তাহলে তোমরা সেই ধরনের ফরম্যাট, প্রেজেন্টেশন, কীভাবে একটার পর একটা সেন্টেন্সকে সাজানো হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের বেশ কিছুটা ক্লিয়ার হবে। ঠিক আছে? তারপরে দেখো, ন্যাচারাল ইনসিডেন্ট অর ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটি। এই যে ধরো ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, আর্থকোয়েক হচ্ছে, ড্রট হচ্ছে, খরা, বৃষ্টি, বন্যা, এইগুলো নিয়েই কিন্তু থাকে ন্যাচারাল ইনসিডেন্ট অথবা ডিজাস্টার্স অথবা ন্যাচারাল ক্যালামিটি। ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগের উপরে বেশ কিছু রিপোর্ট তোমাদের তৈরি করতে হবে বা প্র্যাকটিসও করতে হবে। নেক্সট, সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক কিছু কার্যকলাপ, বিভিন্ন ধরনের রীতিনীতি, রিচুয়ালস, প্রোগ্রাম, এগুলোর উপরে বেশ কিছু রিপোর্ট তৈরি থাকতে পারে, রিপোর্ট দেওয়া হতে পারে। কোনো ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ডোনেশন ক্যাম্প, অথবা আই ট্রিটমেন্ট ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প ইত্যাদির উপরে বেশ কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকতে পারে, এবং সেগুলো নিয়েও রিপোর্ট তৈরি হতে পারে। নেক্সট, পাবলিক প্রোগ্রাম। দেখো, স্কুলের অ্যাওয়ারমেন্ট প্রোগ্রাম হতে পারে। তারপরে রাস্তাঘাটে যে গাড়ি চলছে, তার জন্য কিছু ট্রাফিক রুলস রয়েছে, ওই রুলগুলোর উপরে তৈরি করে একটা কোনো প্রোগ্রাম হতে পারে। সেটা ডিস্ট্রিক্ট লেভেলের হতে পারে, স্টেট লেভেলের হতে পারে। সেফ লাইফ সেফ ড্রাইভ, এই ধরনের যে প্রোগ্রামগুলো হয়, সেগুলো হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম বা পাবলিক প্রোগ্রাম। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হতে পারে, অথবা পাবলিক অ্যাওয়ারনেস, মানুষকে জাগরিত করার জন্য যে ধরনের রিপোর্টগুলো হয়, তার জন্য বেশ কিছু প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামগুলো ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, অথবা বিভিন্ন ইনস্টিটিউট অথবা কোনো ক্লাব, বড় অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন, এরাও কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, পাবলিক সচেতনতার জন্য। তা সেই ধরনের প্রোগ্রামও কিন্তু থাকতে পারে। নেক্সট রয়েছে রিচুয়ালস, সামাজিক রীতিনীতি। রিচুয়ালস মানে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের যে
সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো প্রাচীনকাল থেকে হয়ে আসছে, এখনও সেটা চলছে, সেটা ভালো মন্দ দুটো দিকই থাকতে পারে। তো সেই ধরনের রিচুয়ালসের উপরেও কিছু রিপোর্ট থাকতে পারে। নেক্সট রয়েছে এনভায়রনমেন্ট ইস্যুস। এনভায়রনমেন্টাল ইস্যুস হচ্ছে বর্তমানে দেখবে যে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবী দিনে দিনে উত্তপ্ত হচ্ছে, ট্রি প্ল্যান্টেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, এই ধরনের বেশ কিছু রিপোর্টও কিন্তু পাওয়া যায়। এনভায়রনমেন্টাল ইস্যুস মানে যে সামাজিক রীতিনীতিতে প্রাকৃতিক পরিবেশের যে অবদান, সেই অবদানটা অনেক সময় হয়তো ক্ষতিকারক হচ্ছে বা ক্ষতির দিকে যাচ্ছে। তো সেইগুলোর উপরেও অনেক সময় রিপোর্ট থাকতে পারে। তাহলে এই বিষয়গুলোতে তোমরা নিউজ পেপার থেকে এই রিপোর্টগুলো কিন্তু একটুখানি যদি খুঁজে নাও, তাহলে কিন্তু এই ধরনের রিপোর্টগুলো পাওয়া যায়। তোমরা ওই রিপোর্টগুলো একটু ভালো করে পড়ে নেবে এবং সেগুলোকে নিজের মতো করে তৈরি রাখার চেষ্টা করবে, বা কীভাবে প্রেজেন্টেশন রয়েছে, কয়েকটা বিষয় আমি এরপরে ডিসকাস করে দিচ্ছি। যখন তোমরা এই ধরনের রিপোর্টগুলো পড়বে, তখন তোমার ওই বিষয়গুলোকে একটু নোট করে রাখতে হবে, নোট ডাউন করে রাখবে। কি কি পড়বে? নিউজ অন পলিটিক্স, বিশেষ করে এই কয়েকটা বিষয় তোমরা একটু ভালো করে পড়বে। সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, ক্রাইমস অর ড্যাকুইটি, ন্যাচারাল ক্যালামিটি, আর রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটিস। সবকটাই পড়বে। তো এগুলো আরেকটু ভালো করে দেখে রাখবে। অর্থাৎ যখন নিউজ পেপার পড়বে, তোমরা প্রত্যেকেই চেষ্টা করো সপ্তাহে 2টো অথবা 3টে নিউজ পেপার প্রত্যেক দিন পড়তে পারলে খুবই ভালো হয়। যদি সেটা সম্ভব না হয়, অনেকেও হয়তো ভাবো একটা নিউজ পেপার খুললেই সেটাতেও 1-2টো পেজ পড়তেই হয়তো সারাদিন চলে যাবে। তো এতগুলো পেজ থাকে, কি করে কমপ্লিট করব? তোমাদের পুরোটা পড়ার দরকার নেই। এক্সাম ওরিয়েন্টেশন বিষয়টা বুঝতে হবে, যে কোন কোন পার্টগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, সেইটা তোমাদের একটু পড়তে হবে, সেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে এবং প্রেজেন্টেশনটা লক্ষ্য করতে হবে যে সেন্টেন্সগুলো প্রথমে কোনটা দেওয়া রয়েছে, মাঝে কোনটা রয়েছে, শেষে কোনটা রয়েছে, ইন্ট্রোডাকশানে কী দেওয়া রয়েছে, কনক্লুশনে কী রয়েছে। তো এই বিষয়গুলোকে একটুখানি ভালো করে দেখে নিতে হবে, কারণ এসে রাইটিং আর রিপোর্ট রাইটিং সম্পূর্ণ আলাদা বিষয়। তোমরা যখন এই বিষয়গুলোর উপরে এসে রাইটিং করবে, তার যে ফরম্যাটটা, সেটা অনেকেই লিখে ফেলে, কিন্তু রিপোর্ট লিখতে গিয়ে সেই বিষয়গুলো ভুল হয়। এবং এটা দেখা গেছে যে অনেকে রিপোর্ট লিখতে গিয়ে তার ফরম্যাটটা এসে রাইটিংয়ের মতো হয়। তো সেগুলো করা যাবে না। সেই জন্যেই এই ধরনের এই টপিকগুলোর ওপরে বেশ কিছু নিউজ তোমরাও কিন্তু পড়বে এবং কালেক্ট করবে। কালেক্ট মানে হচ্ছে তোমরা পারলে খাতার মধ্যে একটু নোট ডাউন করে রেখো, কীভাবে প্রেজেন্টেশন হচ্ছে, তার লেখাগুলো কেমন হচ্ছে, কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা হচ্ছে, এই বিষয়গুলো একটু তোমাদের দেখা দরকার। মানে পড়তে যখন তোমরা পড়ছো, পড়ার সঙ্গে সঙ্গে ওই বিষয়গুলোকেও তোমাদের বুঝতে হবে যে সেন্টেন্সগুলো কীভাবে দেওয়া রয়েছে। খুব ভুল হয় এসে রাইটিংয়ের ক্ষেত্রে। এসে রাইটিং আর রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা অনেকে গুলিয়ে ফেলে লেখার ক্ষেত্রে। সেটা কিভাবে হয় বা কেন ভুল হয়ে যায়, সেটা আমরা পরে পার্টগুলোতে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা একটু শিখে নাও এবং যখন পড়বে রিপোর্টগুলো, সেই প্রেজেন্টেশনটা সেইভাবে হচ্ছে কি না খেয়াল করবে। আর তোমরা যখন লিখছো, লেখার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ওই বিষয়গুলোকে মনে রাখতে হবে, যে তুমি লিখতে গিয়ে সেই ভুলগুলো কি করে ফেলছো না। তো দেখো কোন কোন ভুলগুলো হয়। তার আগে আমরা একটু দেখে নেব যে রিপোর্ট রাইটিং লিখতে গিয়ে আমাদের ঠিক কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। দেখো, নাম্বার 1, ইউজ অফ পাস্ট টেন্স। আমরা পাস্ট টেন্স ইউজ করব, কারণ কি? দেখো, একটা নিউজ যখন আমরা পড়ছি, যে নিউজটা হয়ে গেছে সেই নিউজটাই কিন্তু আমরা পড়ি। এরকমটা নয় যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে বা হবে, সেই ধারণা খুবই কম থাকে। ফিচার্স রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সেগুলো থাকতে পারে, কিন্তু জেনারেলি আমরা যে নিউজগুলো পড়ি, যে আগেই যেটা বলেছিলাম যে আমরা যে রিপোর্টটা করছি হচ্ছে নিউজ স্টোরি। তো যে নিউজ স্টোরিগুলো আমরা পড়ব বা পড়ি, সেটা হচ্ছে সবসময় ঘটনাটা ঘটে যায় তারপরের সেই গল্পটাকে আমরা পড়ি, মানে স্টোরিটাকে পড়ি নিউজের। পাস্ট টেন্সে লিখতে হয়, তাই আমরা এখানে জেনারেলি প্রেজেন্ট টেন্স ইউজ করব না। নাম্বার 2, রাইট ইন অ্যান আনবায়াসড ওয়ে। যখন তুমি রিপোর্ট লিখছো, দেখো এটা তোমাকে বুঝে নিতে হবে, তুমি যখন রিপোর্ট লিখছো তার মানে হচ্ছে তুমি একজন রিপোর্টার। অর্থাৎ তুমি সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট নয়, তুমি একজন রিপোর্টার। একটা স্পট থেকে তুমি ইনফরমেশান কালেক্ট করছো, কালেক্ট করার পরে নিজের ভাষায় লিখতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে নিউজ পেপারে যে ধরনের রিপোর্ট লেখা হয় ঠিক সেইভাবেই রিপোর্টটা যেন লেখা হয়। অর্থাৎ সেক্ষেত্রে
কারোর কোনো পক্ষ নিয়ে তোমার বক্তব্য বলা যাবে না। আনবায়াসড মানে হচ্ছে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তুমি কাউকে সাপোর্ট করছো, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে এটা ঠিক হয়েছে ওটা ভুল হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বলা যাবে না। বা তোমার কাউকে ভালো লাগছে, সেটা রাজনৈতিক কোনো দল হতে পারে, ABCD যাই হোক না কেন, কারোর পক্ষপাতিত্ব হয়ে তোমার বক্তব্য বলা যাবে না। অর্থাৎ আনবায়াসড ওয়েতে লিখতে হবে, কাউকে তুমি সাপোর্ট করবে না, শুধুমাত্র যে বিষয়টা ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা তোমাকে প্রেজেন্ট করতে হবে। মনে রাখবে, রিপোর্ট হচ্ছে মিরর অফ সোসাইটি। মিরর অফ সোসাইটি মানে হচ্ছে সমাজের দর্পণ, আয়না। একটা সমাজের একটা ঘটনায় কি ঘটেছে সেই ঘটনাটাকে জনসাধারণের কাছে তুলে ধরাই হচ্ছে একজন রিপোর্টারের কর্তব্য। একটা রিপোর্টের ইনফরমেশন ঠিক সেভাবেই থাকবে যে ঘটনাটা যেভাবে ঘটেছে তার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, এই ইনফরমেশানগুলো তোমাকে দিতে হবে। সেক্ষেত্রে কোন দল ঠিক করেছে, কোন দল ভুল করেছে, বা কোন ABCD কোন দলীয় বিষয়গুলো যুক্ত রয়েছে কিনা, এই বিষয়গুলোতে কিন্তু তোমাদের পক্ষপাতিত্ব করা যাবে না, বা সেই দৃষ্টিকোণ দিয়ে এই রিপোর্টগুলোকে লেখা যাবে না। লিখলে কিন্তু ভুল হবে। তাই আনবায়াসড হতে হবে, অর্থাৎ কোথাও কোনোভাবে কাউকে পক্ষপাতিত্ব করা যাবে না, কাউকে সাপোর্ট হিসেবে তুমি রিপোর্টটা পেশ করবে না, লিখবে না। নেক্সট ওয়ান, গিভ ইম্পর্টেন্স অন প্রেজেন্টেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা রিপোর্ট রাইটিং লিখতে গিয়ে অনেকেরই এসের মতো টাইপটা হয়ে যায়। তোমরা যারা প্র্যাকটিস করবে দেখবে ওই ভুলগুলো অনেক সময় হয়। তাই খেয়াল করো যে সেই ভুলগুলো যাতে না হয়। প্রেজেন্টেশনটা খেয়াল করতে হবে। রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট, এসে রাইটিংয়ের ফরম্যাট সম্পূর্ণ আলাদা। নাম্বার 4, ফোকাস অন দ্য মেইন ইস্যু। আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, যে বিষয়টাতে, যেটা নিয়ে তুমি রিপোর্টটা লিখছো, তোমার সেই বিষয়টি যেন ফোকাসড হয়, তুমি যেন সেই বিষয় থেকে বাইরে বেরিয়ে না যাও, খেয়াল করতে হবে। নাম্বার 5, গিভ নেসেসারি সাপোর্ট অর প্রুফ। দেখো, তুমি একটা জায়গা থেকে নিউজ কালেক্ট করতে গেছো, সেই কালেক্ট যে করেছো সেই কথাগুলো যে সত্যি কিনা, সবটাই হবে নাটকীয়। মানে তুমি প্লে রোল অভিনয় করছো, তুমি নিজে রিপোর্টার নয়, কিন্তু তোমাকে রিপোর্টারের ভূমিকায় অভিনয় করতে হবে। তাই রিপোর্টাররা যেভাবে রিপোর্টটা কালেক্ট করে, যেভাবে তারা প্রেজেন্ট করে, সেভাবেই তোমাকে করতে হবে। তাই তোমার রাইটিংটাতে তুমি যে রিপোর্টটার ইনফরমেশান কালেক্ট করেছো তার জন্য প্রুফ থাকে, সেই প্রুফটা বলতে হবে। এবং এই প্রুফটা বলার জন্য তুমি অবশ্যই ডাইরেক্ট স্পিচ ইউজ করবে। ডাইরেক্ট স্পিচ ইউজ করবে, অর্থাৎ কোটেশান দিয়ে অন্তত 2 থেকে 3টে কোটেশান তুমি ইউজ করবে। 2 থেকে 3টে কোটেশান অবশ্যই দেবে। সেই কোটেশানগুলো কোথা থেকে পাবে? তুমি একটা বিষয় যখন কারোর সাপোর্ট বা প্রুফ কালেক্ট করছো, ধরো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তুমি স্পট থেকে গেলে, স্পট থেকে যাওয়ার পরে ওখানকার আই উইটনেস যারা থাকে, মানে যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছে, তাদের থেকে একটা স্পিচ তুমি নিতে পারো। সবটাই হবে তোমার ইমাজিনারি, তোমাকে কল্পনা করে নিতে হবে, তুমি তো সত্যি সত্যি যাচ্ছ না। কিন্তু বিষয়টাতে এমনভাবেই তোমাকে প্রেজেন্ট করতে হবে যাতে করে বোঝা যায় যে তুমি তাদের কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করেছো। তাদের বক্তব্যটা তোমাকে বলতে হবে তাদের মতো করে। তাই আই উইটনেসের থেকে নেওয়া যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওখানকার লোকাল পুলিশ স্টেশন, সেখান থেকে তুমি ইনফরমেশান কালেক্ট করতে পারো। অর্থাৎ পুলিশের একটা স্পিচ তুমি ডাইরেক্ট স্পিচ ওখানে দিতে পারো। এবারে যে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হলে, তাহলে ট্রান্সপোর্ট মিনিস্ট্রির পক্ষ থেকে বা ট্রান্সপোর্ট যিনি মিনিস্টার রয়েছেন তার একটা স্পিচ বলা যেতে পারে। পাবলিক অ্যাওয়ারনেসের উপরে বলা যেতে পারে। সেটা ছাড়াও কোনো যদি MLA বা MP ওই জায়গাটা, ওই স্পটটা যদি ভিজিট করে থাকেন, তাদের কিছু বক্তব্য বলা যেতে পারে। এই ধরনের 2 থেকে 3টে ডাইরেক্ট স্পিচ তুমি অবশ্যই কালেক্ট করবে, মানে তোমাকে দিতে হবে, সেন্টেন্সের মধ্যেই থাকবে, লেখার চেষ্টা করবে, কিন্তু সেটাগুলো খুব বেশি বড় যেন না হয়ে যায়, ছোট করেই দেবে। 2 বা 3টে ডাইরেক্ট স্পিচ দেবে। অথবা ডাইরেক্ট স্পিচ আরেকটা কালেক্ট করা যেতে পারে, সেটা হচ্ছে BDOর কাছ থেকে নেওয়া যেতে পারে। তো এদের কাছ থেকে ইনফরমেশান কালেক্ট করা যেতে পারে, বা তারা বিষয়টাকে যে সাপোর্ট করেছেন তাদের ইনফরমেশান থেকে বোঝা যাবে, তাদের বক্তব্য থেকে বোঝা যাবে, হ্যাঁ, যে ঘটনাটা ওইখানেই ঘটেছে বা কীভাবে ঘটেছে। এই ইনফরমেশানগুলো যেমনি করে প্রুফ পাওয়া যাবে। আবার যদি কোনো মিনিস্ট্রি হতে পারে, বা কখনো কখনো চিফ মিনিস্টার
বা এই ধরনের এমএলএ এমপি যারা থাকেন তারা কিন্তু অনেক সময় কম্পেনসেশন দিয়ে থাকেন। কম্পেনসেশন মানে হচ্ছে একটা কোনো দুর্ঘটনা বা ন্যাচারাল ডিজাস্টার হলে সেক্ষেত্রে কম্পেনসেশন দেওয়া হয়। তো এই কম্পেনসেশনের স্পিচটাও কিন্তু অনেক সময় ডাইরেক্ট স্পিচেও করা যেতে পারে। এটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কতগুলো ডাইরেক্ট স্পিচ দেবে। দুটো তিনটির বেশি দেওয়ার চেষ্টা করবে না। মানে এরকমটা নয় যে প্রথম থেকে ডাইরেক্ট স্পিচ দিয়ে শুরু করলে মাঝে একটা শেষে একটা প্রথমে একটা অনেক বারবার দিয়ে যাবে না, দুটো থেকে তিনটে, তার বেশি না। তোমাদের 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যেই রিপোর্টটা লিখতে হয়, তাই সেই অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কতগুলো ডাইরেক্ট স্পিচ দেবে। এবং ডাইরেক্ট স্পিচগুলো মনে রাখবে, যখনই তুমি ডাইরেক্ট স্পিচ দিচ্ছ, ডাইরেক্ট স্পিচগুলো কিন্তু তুমি প্রেজেন্ট টেন্সেও দিতে পারো। এটা প্রেজেন্টও হতে পারে, আবার ফিউচার টেন্সেও থাকতে পারে। জেনারেলি প্রেজেন্ট টেন্সেই রাখার চেষ্টা করবে। যদি আবার পাস্ট ইনসিডেন্টকে তুলে ধরে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্সেও হতে পারে। সেটা নির্ভর করছে তুমি কী ধরনের স্পিচ দিচ্ছ, তার উপরে ডিপেন্ড করছে সেটা কোন টেন্স তোমরা ইউজ করবে। জেনারেলি ডেসক্রিপশানটা থাকবে তোমার পাস্ট টেন্সে, এগুলো গুলিয়ে ফেলবে না। তাহলে সাপোর্টটার জন্য তুমি অবশ্যই এই যে দেওয়া রয়েছে দেখো, ইউ মে ইউজ ডাইরেক্ট স্পিচ অফ আই উইটনেস, এমএলএ এমপি, মিনিস্টার, এখানে সিএমও থাকতে পারে। কিন্তু মনে রাখবে, যতজনই তুমি মেনশান করো না কেন তাদের কারোরই নাম মেনশান করা যাবে না, কারোরই নাম মেনশান করা যাবে না। যদি নাম তুমি মেনশান করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি খুব বেশি হলে এবিসি এভাবে লিখতে পারো, কিন্তু কারোরই নাম মেনশান করা যাবে না। তুমি সিএমের নাম জানো, মিনিস্টারের নাম জানো, এলএমপির নাম জানো, যেই থাকুক না কেন কারোর নাম মেনশন করা যাবে না, কারণ এটা একটা ড্রাফট, মানে আমরা একটা ইমাজিনারি ড্রাফট তৈরি করছি, তাই এটা সত্যিকারের ঘটনা নয়, সত্যিকার ঘটনার মতোই। তাই সেক্ষেত্রে কোনো মিনিস্টার, কোনো সিএম কারোরই নাম উল্লেখ করবে না, নামের পরিবর্তে এবিসি এক্সওয়াইজেড এই ধরনের তোমরা টার্ম ইউজ করতে পারো, ডাইরেক্ট কারোর নাম লিখবে না। নেক্সট নাম্বার 7, ইউজ লুসিড ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিভ ওয়ার্ডস। অর্থাৎ তোমার প্রেজেন্টেশনটাতেও যেন সুন্দর হয়, তুমি যখন লিখছো লেখাগুলো যেন সহজে বোঝা যায়, বুঝতে পারে সবাই, সেভাবেই যেন থাকে। কঠিন শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তোমার জানা শব্দগুলো থেকেই তুমি লিখবে। মে ইউজ ইডিয়ামস অর ফ্রেজ। দেখো এখানে আমরা ইডিয়াম বা ফ্রেজ ইউজ করতে পারি। প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে ইডিয়াম বা ফ্রেজ ব্যবহার না করাই ভালো, ব্যবহার করবে না। ওকে, তোমরা ব্যবহার করবে না। আচ্ছা, যারা রয়েছো তোমরা বুঝতে পারলে অবশ্যই বলবে, আর যেখানে যেখানে একটু অসুবিধা হচ্ছে কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে, টাইপে যারা ক্লাস করছো। তাহলে ইডিয়ামস বা ফ্রেজ ইউজ করবে, যেটা আমরা প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে এটা করি না, দেওয়া যাবে না। ইডিয়ামস বা ফ্রেজ তোমরা ইউজ করবে না প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিংয়ে দেওয়া যেতে পারে। নেক্সট, মে মেক 2 or 3 প্যারাজ। দেখো, দুটো থেকে তিনটে প্যারাগ্রাফ তোমরা ব্যবহার করতে পারো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, কিন্তু প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্যারাতেই কমপ্লিট করবে, একটা প্যারাতেই তোমরা প্রেসি লিখবে। রিপোর্টের ক্ষেত্রে দুটো থেকে তিনটে প্যারা তোমরা করতে পারো। নেক্সট নাম্বার 10, গিভ আ হেডিং। অবশ্যই এটারও একটা নামকরণ করতে হবে, নামকরণটা থাকবে অবশ্যই উপরে, কিন্তু প্রথমে নামকরণ করবে না, ফাঁকা রাখবে। রিপোর্ট লেখা হয়ে গেলে তারপরে তোমরা নামটা ঠিক করে লিখবে। এবং নামকরণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ওই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো, যেমনি করে প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, তাহলেই রিপোর্টের ফরম্যাটটা ঠিকঠাক হবে। এবং আজকে তোমাদের একটু আমি দেখিয়ে দেবো যে একটা রিপোর্টে কিভাবে ইনফরমেশান না দেওয়া থাকলে কিভাবে ইনফরমেশান কালেক্ট করবে, কিভাবে তোমরা সেই ইনফরমেশানগুলোকে সেন্টেন্সে লিখবে বা কিভাবে প্রেজেন্ট করবে। তার সঙ্গে থাকো, ভালো করে দেখো। দেখো, আমাদের কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এই বিষয়গুলো একেবারেই দেওয়া যাবে না। নাম্বার 1, পার্সোনাল ইনফ্লুয়েন্স। ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো মন্তব্য দেওয়া যাবে না। মানে তুমি ওখানে রিপোর্ট কালেক্ট করতে গিয়ে যে ইনফরমেশানগুলো তুমি কালেক্ট করছো সেই ইনফরমেশানের ভিত্তিতেই তোমাকে রিপোর্টটা লিখতে হবে। তোমার নিজের কোনো বক্তব্য, নিজের কোনো মতামত সেখানে দেওয়া যাবে না। আমার মনে হয়েছিল এ পক্ষ দায়ী ছিল, বি পক্ষ সাহায্য করেছিল, এগুলো কোনোভাবেই বলা যাবে না, বা নিজস্ব কোনো মন্তব্য এখানে দেওয়া যাবে না। পার্সোনাল ইনফ্লুয়েন্স করা যাবে না, দেওয়া যাবে না। নেক্সট, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। দেখো, তুমিও একজন দেশের নাগরিক, তুমি একটা নির্দিষ্ট পলিটিক্যাল মতাদর্শকে তুমি
তোমার ভালো লাগতে পারে, তুমি সেটাকে সাপোর্ট করতে পারো, কিন্তু তোমার রাইটিংয়ের মাধ্যমে যেন তার ছায়া না পড়ে। অর্থাৎ তুমি তোমার নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে যদি তুমি ওই ঘটনাটাকে দেখো, তাহলে স্বভাবতই তোমার বিরোধী পক্ষ যারা রয়েছে তাদেরকে দোষারোপ করার সম্ভাবনা চলে আসে। এটা কিন্তু একেবারেই করা যাবে না। আমরা প্রথমেই বলেছিলাম যে আনবায়াসড ওয়েতে লিখতে হবে। অর্থাৎ তুমি যখন রিপোর্টটা লিখবে, তোমার যে বিষয়টাই শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ সেই বিষয়গুলোকে তুলে ধরতে হবে, কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের তাতে ইনফ্লুয়েন্স করা যাবে না। আর রেসিয়াল ইনফ্লুয়েন্স, দেখো আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে বিভিন্ন ধরনের রীতিনীতি থাকে, অনুষ্ঠান থাকে, যেগুলো হয়তো একটা জাতিভিত্তিকও হতে পারে। তাই সেই জাতিভিত্তিক ঘটনাগুলোকে তুমি তোমার মতাদর্শ দিয়ে দেখলে হবে না। তারা যে ঘটনাটা যেভাবে অবজার্ভ করে, যেভাবে তারা পারফর্ম করে, সেই বিষয়গুলোকে তুমি তুলে ধরতে পারো। সেক্ষেত্রে তোমার কোনো ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না, বা তোমার সাপোর্ট করার ক্ষেত্রে সেগুলো করা যাবে না, যে এই বিষয়টা ঠিক করছে, ভুল করছে, এগুলো নয়। বিষয়টা কি তুলে ধরা জনসাধারণের কাছে। নেক্সট, ফ্যাব্রিকেশন, খুব ইম্পর্ট্যান্ট বিষয়টা। এটা আমরা প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রেও বলেছিলাম যে ফ্যাব্রিকেশন করা যাবে না। ফ্যাব্রিকেশন মানে হচ্ছে যে ইনফরমেশনটা তুমি পাওনি সেই ধরনের ইনফরমেশন তুমি নিজের থেকে বাড়িয়ে লিখবে না। তোমার লেখার মধ্যে তোমরা অবশ্যই এটা ইমাজিনারি একটা পার্ট, অর্থাৎ তোমরা নিজেকে রিপোর্টার হিসেবে, নিজেকে রিপোর্টার ভেবেই একটা রিপোর্ট তৈরি করছো। তো সেক্ষেত্রে রিপোর্টটা যখনই লিখছো, তোমার ঘটনার সঙ্গে যুক্ত নয় এমন কোনো সেন্টেন্স, এমন কোনো ইনফরমেশন তুমি ওখানে দেবে না। ফ্যাব্রিকেশন, এক্সাগারেশন, যে বিষয়টা নিয়ে তুমি বলছো সেই বিষয়টা বারবার রিপিট করবে না বা অতিরঞ্জিতভাবে বাড়িয়ে বলবে না। এক্সাগারেট করা মানে হচ্ছে অতিরিক্তভাবে বাড়িয়ে বলা বা এক্সপ্লেন করে বলা। খুব বেশি বড় করে বলার দরকার নেই। তোমার ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকবে 150, খুব বেশি হলে 200 ওয়ার্ডস থাকবে। 200 ওয়ার্ডসের মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে। তাই একই জিনিস বারবার রিপিট করবে না, এটা খেয়াল করবে, এক্সাগারেশন যেন না হয়। নেক্সট, নেম অফ পার্সন অথবা কোম্পানি দেওয়া যাবে না, এটা খুব ভালো করেই মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রেই রিপোর্ট রাইটিংয়ে আমাদের এমএলএ, এমপি বা সিএমের নাম বা এমপি, প্রাইম মিনিস্টারের নাম হয়তো দিতে হয়, দেওয়ার প্রয়োজনীয়তা চলে আসে। কিন্তু তোমাদের যেহেতু এটা একটা স্যাম্পল ড্রাফট, তাই এই ক্ষেত্রে আমরা নামগুলো জানলেও কারোর নাম মেনশন করব না। শুধুমাত্র সেক্ষেত্রে যদি দেওয়ার প্রয়োজন হয় এবিসি, এক্সওয়াইজেড ইত্যাদি এইগুলো মেনশন করবে। এমনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিরই নাম রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা মেনশন করবে না। এটা স্যাম্পল রাইটিং হওয়ার জন্য, স্যাম্পল ড্রাফট আমরা তৈরি করছি। আর মনে রাখতে হবে, তুমি এখানে কিন্তু স্টুডেন্ট নয়। যখন তুমি রিপোর্টটা লিখছো, তুমি একজন রিপোর্টার, তাই তোমার পয়েন্ট অফ ভিউ যেন এইগুলোতে ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আমরা কোনো একটা টপিকের উপরে কিভাবে ডেটা কালেক্ট করব, এটা তোমরা ভালো করে কপিতে নোট করে রাখো। এবং এই বিষয়গুলো তোমরা যদি দু একবার নিজেরা প্র্যাকটিস করে নাও, এই 10টা পয়েন্ট যদি তোমরা যদি দু একবার খাতাতে লেখার অভ্যাস করো, এরপর থেকে তোমাকে আর মুখস্থ করতে হবে না। তুমি অটোমেটিক্যালি এই বিষয়গুলো তোমার কাছে হাজির হয়ে যাবে, তুমি পেয়ে যাবে ইনফরমেশান, পাশে বসালেই চলে আসবে। তো এই কয়েকটা বিষয় একটু বলে দিই, যেগুলো কি করে তোমরা মনে রাখবে, এবং লেখার সময় এগুলো কোনটা আগে পরে হবে সেটাও আমি বলে দেবো। কিন্তু প্রথমে একটা ইনফরমেশান কালেক্ট করতে হবে। অর্থাৎ যখন তুমি রিপোর্ট লিখতে চাইছো, অনেক সময় শুধুমাত্র একটা হেডিং দেওয়া থাকে যে রাইট এ রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজ, যাই থাকুক না কেন, যদি কোনো ইনফরমেশান না দেওয়া থাকে, তাহলে তুমি কি করে ডেটা কালেক্ট করবে সেই বিষয়টা তোমরা শিখে নাও। এবং এখান থেকেই তোমরা অটোমেটিক্যালি বেশ কিছু সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো চলো আমরা দেখে নিই যে কি কি ইনফরমেশান আমরা কালেক্ট করব। নাম্বার 1, দেখো ডেট, ঘটনাটা কখন হয়েছে। দেখো 5টা বিষয় তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে: হোয়েন, হোয়ার, হোয়াট, হু অর হোয়াই আর হাউ। এই বিষয় কয়েকটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তোমরাও যদি এটা এখন থেকে প্র্যাকটিস করো, দেখো এগুলো কিন্তু এক্সাম হলে লেখার সময় পাবে না, এটা কিন্তু এক্সাম হলে লিখবে না। তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করছো, তখন এই ইনফরমেশানগুলোর পাশে, ডেটার পাশে, এর পাশে ইনফরমেশান ডেটা বসাও, তাহলে দেখবে অনেকগুলো ইনফরমেশান তুমি পেয়ে যাবে। অর্থাৎ একটা ভালো ডেটা কালেকশন হয়ে যাবে। তারপরে তুমি সেই ডেটাগুলোকে কিভাবে লিখবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিজেরাও লিখতে পারবে, কিন্তু পুরো বিষয়টার একটা
ইনফরমেশান তোমার হাতের মুঠোয় থাকা দরকার, তাহলে তোমার নেক্সট সেন্টেন্সটা কী হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি অটোমেটিক্যালি লিখতে পারবে। তাই এই বিষয়টা তোমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। হোয়েন, হোয়েন মানে হচ্ছে ঘটনাটা কবে ঘটেছে, সেক্ষেত্রে অবশ্যই ডেট এবং টাইম মেনশান করবে। অর্থাৎ তুমি যখন প্র্যাকটিস করছো খাতার মধ্যে সেটা লিখবে, এই ইনফরমেশানগুলো প্রথমে বাম দিকে লিখে নেবে, ডেট, প্লেস, ইনসিডেন্ট অর ইভেন্ট, তারপর রয়েছে ইনভলভমেন্ট, কজ, এফেক্ট, পাবলিক অ্যাক্টিভিটি, পুলিশ অ্যাক্টিভিটি, গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, কারেন্ট সিচুয়েশান। বাম দিকে কলাম করে এগুলো লিখবে এবং ডান দিকে তোমার এর পাশে এর ইনফরমেশানগুলো বা ডেটাগুলোকে লিখে নেবে। তাহলেই দেখবে একটা সুন্দর ডেটা কালেকশন হয়ে যাবে। তোমার লেখার জন্য বেশ কিছু মেটেরিয়াল তুমি পেয়ে গেলে, এবার তোমার লিখতে আর অসুবিধা হবে না। এবারে প্রেজেন্টেশনের ক্ষেত্রে কীভাবে লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, দেখে নাও কী কী। প্রথমে দেবে ডেট, ডেট অ্যান্ড টাইম, পাশেই লিখবে প্লেস, ঘটনাটা কোথায় ঘটেছে। মনে রাখবে এই ক্ষেত্রে একটা অনেক সময় ছোটোখাটো একটা বড় ঘটনা, কিন্তু যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা হয়তো অপরিচিত ঘটনা, তাই যে প্লেসটাতে রয়েছে সেই প্লেসটা মেনশান করার সঙ্গে সঙ্গেই সেখানকার ডিস্ট্রিক্ট অথবা ডিস্ট্রিক্ট ক্যাপিটাল বা কাছাকাছি সিটি, টাউন যদি থেকে থাকে সেটা কিন্তু পাশে মেনশান করে রাখবে যে এই শহর থেকে কতটা দূরে। কারণ কি, এগুলো লেখার ক্ষেত্রে তোমার ওইগুলো সেন্টেন্স বাড়ানোর জন্য বা তোমার ইনফরমেশানটাকে আরও বেশি ক্ল্যারিফাই করার জন্য কিন্তু এগুলো প্রয়োজন রয়েছে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে, জায়গার নাম বাঁশতলা, বাঁশতলা কেউই চেনে না, তাহলে ওখানে তো বাঁশতলা শুধু লিখলে হবে না, বাঁশতলাটা কোথায় অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে রয়েছে বা তার কাছাকাছি কী সিটি রয়েছে বা ডিস্ট্রিক্ট ক্যাপিটাল কী রয়েছে সেটাও কিন্তু পাশে মেনশান করবে। এগুলো সবটাই ইমাজিনারি, তুমি নিজেকেই তোমাকে লিখতে হবে, অর্থাৎ সেই জায়গাগুলোকে খেয়াল করে নেবে। তাহলে ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট ক্যাপিটাল বা কাছাকাছি কি সিটি রয়েছে সেটাও দেবে। প্রথমে ওই প্লেসটারই নাম লিখবে যে কোথায় দুর্ঘটনাটা ঘটেছে বা কোথায় ঘটনাটা হয়েছে। নেক্সট, এরপরে লিখবে ইনসিডেন্ট বা ইভেন্ট, ঘটনাটা কি সেটা মেনশন করবে। কোন ঘটনা জন্যে তুমি রিপোর্টটা লিখছো সেই ঘটনাটা ওখানে মেনশন করবে। তারপরে লিখবে ইনভলভমেন্ট, কে বা কারা কিভাবে যুক্ত রয়েছে, দায়ী রয়েছে এই ঘটনার সঙ্গে, সেটা পাশে মেনশন করবে। এই ইনফরমেশানগুলো তোমরা নিজেরাই করতে পারবে, কিন্তু তোমাকে এই পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। তাহলে যদি একবার এই পয়েন্টগুলো তৈরি করা শিখে যাও, এরপরে কিন্তু তোমার ইনফরমেশান পাশে বসাতে খুব একটা অসুবিধা হবে না। এবং এই ইনফরমেশানটা থাকলে তাহলে তোমাকে আর ভাবতে হবে না যে পরের সেন্টেন্সটা কী হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, তখন আর ভাবতে প্রয়োজন হবে না, বসে থাকতে হবে না। অটোমেটিক্যালি তুমি জানো যে এটার পরে এটা দিতে হবে, এটা দিতে হবে, সেই সিকোয়েন্সটা আমি বলে দিচ্ছি। আগে ইনফরমেশানটা তোমাকে কালেক্ট করতে হবে। বেশ, তাহলে ইনভলভমেন্ট, কারা কারা যুক্ত ছিল, কিভাবে ঘটনাটা ঘটেছে সেটাও তুমি পাশে ছোট করে লিখে রাখতে পারো। এরপরে কজ, যে ঘটনাটা কিভাবে হয়েছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটেছে, তার কারণ কি, এবং কারণ এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেটাও তোমরা মেনশন করেছো। কারণটা কি, কী কারণে ঘটনা ঘটেছে সেটা তুমি লিখবে। এফেক্ট, এই ঘটনার ফলে কি হয়েছে। দেখো, এই ঘটনাটা ততটাই জনসাধারণে একটা ইম্প্যাক্ট ফেলবে, জনসাধারণ বা পাবলিক ওই খবরটাকে পড়বে, তার এফেক্টটা যতটা ইম্পর্ট্যান্ট হবে। অর্থাৎ কোনো ঘটনার ফলে কি ঘটেছে সেই বিষয়টা কিন্তু তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। ধরো তোমার কোথাও ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, বন্যার ফলে কি হয়েছে, মানুষজনের অবস্থা কেমন, ঘরবাড়ি কত ভেঙেছে, কতজন মারা গেছে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও তাই, কতজন মারা গেছে, আহত হয়েছে, ওইগুলো কিন্তু দিতে হবে। কারণ এই এফেক্টটা যতটা ফ্যাটাল হবে, যতটা ডেঞ্জারাস হবে, তখনই কিন্তু পাবলিক ওই নিউজটা পড়ার জন্য অ্যাট্রাকটিভ হবে। তাই যদি এই ধরনের ইনফরমেশান তোমার থাকে, যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে এফেক্টের ক্ষেত্রে যদি ক্যাজুয়ালিটি বা ডেথ থাকে, ইনজিওর্ড এগুলো থাকলে অবশ্যই প্রথমে মেনশন করতে হবে। এবং তারপরে এটা ছাড়াও, মানে মানুষের মৃত্যু ছাড়াও, এটা সবথেকে দুঃখজনক ঘটনা, যদি মৃত্যু থেকে থাকে তাহলে সেটা মেনশন করবে, বা ইনজিওর্ড যদি থেকে থাকে তাহলে দেবে। এছাড়া এগুলো ছাড়া আরও অন্যান্য কি ক্ষতি হয়েছে কিনা সেগুলোও কিন্তু মেনশন করা যেতে পারে। যেমনি সাইক্লোনের ক্ষেত্রে ঘরবাড়ি ভেঙে যায়, সেগুলো মেনশন করা যেতে পারে। অনেক সময় যে ইলেকট্রিক থাকে না,
জলের অভাব হয়, খাদ্য সংকট দেখা দেয়, তো সেই ইনফরমেশানগুলো কিন্তু তোমাকে পাশাপাশি ছোটো ছোটো করে তুমি মেনশন করবে। সেটা অবশ্যই দেখতে হবে যে কী ধরনের ঘটনা, সেই রিলেটেড তার কিছু ইনফরমেশান এখানে অবশ্যই তোমাকে কালেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে পাবলিক অ্যাক্টিভিটি। দেখো, যে দুর্ঘটনা বা ঘটনা ঘটে, সাধারণভাবে পাশাপাশি যে জনতা থাকে তারা কিন্তু ওই ঘটনাটার সঙ্গে জানতে চায়, তারা ছুটে যায়। যদি দুর্ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য বা দুর্ঘটনাগ্রস্ত মানুষরা যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য অনেকে হাত বাড়িয়ে দেন। তাই পাবলিক অ্যাক্টিভিটি কেমন ছিল সেটা দিতে হবে। এটা দুটো দিক হতে পারে, একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। দুর্ঘটনার ক্ষেত্রে হতে পারে কি, যে বাইরের একটা দুর্ঘটনা ঘটেছে, পাশাপাশি লোকজন গিয়ে তাদেরকে সহযোগিতা করে। আবার এরকমটাও দেখা গেছে যে কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে, তারা যেমন অসুস্থ মানুষকে বা দুর্ঘটনাগ্রস্ত মানুষকে যেমনি করে সহযোগিতা করছে বা তাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে, এটাও যেমন একটা দিক। অন্য দিক আরেকটা রয়েছে, যে এই দুর্ঘটনা যাতে না ঘটে সাধারণভাবে পাবলিক রাস্তা ব্লক করে, ওখানকার যে ভেহিকেলগুলো অ্যাক্সিডেন্টের সঙ্গে যুক্ত থাকে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে অনেক সময় তারা ভাঙচুর করতে পারে, আগুন ধরিয়ে দিতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু থাকতে পারে। তাই পজিটিভ এফেক্ট, নেগেটিভ এফেক্ট দুটোই থাকে। যাই থাকুক না কেন, তোমার ইনফরমেশানগুলো এতটাই ইম্প্যাক্ট হতে হবে, এতটাই ইম্প্যাক্ট ফেলবে যে রাইটিংটা তুমি কিভাবে প্রেজেন্ট করছো। তাই তোমার ইনফরমেশানগুলো কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট। এইটা যদি তুমি ভুলে যাও, এগুলো যদি তুমি দিতে না পারো, তাহলে পরের সেন্টেন্সে কিছু কী লিখবে খুঁজে পাবে না। তাই চেষ্টা করবে যতটা সম্ভব এই ইনফরমেশানগুলোকে বেশ কিছু ডেটা দিয়ে পূর্ণ করে নেওয়া। তাহলে পাবলিক অ্যাক্টিভিটিতে একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে রেজিং হেল্পিং হ্যান্ডস, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অসুস্থ মানুষদের, দুর্ঘটনাগ্রস্ত মানুষদের যেমনি করে হসপিটালে নিয়ে যাওয়া, তাদেরকে সহযোগিতা করা, এটা একটা যেমন পজিটিভ দিক। নেগেটিভ দিক হলো রাস্তা ব্লক করা, যে ট্রান্সপোর্ট সিস্টেম হয় সেটা ডিসরাপ্টেড হয়, ওখানে গাড়ি চলাচল অনেক সময় বন্ধ হয়ে যায় বা বিভিন্ন কারণে সেগুলো থাকতে পারে। সেটা ঘটনা ভিত্তিক তোমাকে ইনফরমেশানগুলো এখানে কালেক্ট করবে। নেক্সট, এরপরে রয়েছে পুলিশ অ্যাক্টিভিটি। দেখো, জনসাধারণ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যাই করুক না কেন, এখানে কিন্তু পুলিশ ফাইল রেজিস্টার্ড করতে হয়। অর্থাৎ যারা পুলিশ থাকে তাদের কিন্তু ওই জায়গাটাতে স্পটটা আসতে হয়, কারণ কি ওটার ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। তাই সেখান থেকে বেশ কিছু যেমনি করে একদিকে দুর্ঘটনাগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করা, তারাও যেমনি করে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সেখানে যদি কোনো ইনজিওর্ড থাকে বা ডেড বডি হয়, তাদেরকে রেস্কিউ করা, সেখান থেকে তাদের হসপিটালে পাঠানো ইত্যাদি, এইগুলো যেমন করে ভীষণভাবে প্রয়োজন। তাই পুলিশ অ্যাক্টিভিটি অবশ্যই দরকার। শুধু তাই নয়, যদি রাস্তাঘাট ব্লক করা হয় তাহলে সেই ব্লকেজগুলোকে তুলে দেওয়ার জন্য পুলিশ অনেক সময়ই বিভিন্ন ধরনের অ্যাকশান নিতে পারে, লাঠিচার্জ করতে পারে, জনসাধারণকে বোঝাতে পারে। তাই তাদের অ্যাক্টিভিটিটা কিন্তু অবশ্যই মেনশন করবে, তারা কখন এসেছে, কিভাবে সহযোগিতা করেছে, জনসাধারণের সঙ্গে তাদের কী ধরনের রিয়াকশান হয়েছে, সেগুলো কিন্তু এখানে তুমি মেনশন করে রাখতে পারো। একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমার এই ইনফরমেশানের ডেটা যতটা থাকবে, তোমার রাইটিংয়ের এলিমেন্টগুলো কিন্তু খুব সহজ হবে। তাই চেষ্টা করবে একটা নয় বেশ কয়েকটা ইনফরমেশান পাশাপাশি ছোট ছোট করে লিখে রাখবে বা পয়েন্ট আউট করে রাখবে। এইটা কিন্তু সম্পূর্ণভাবেই তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করছো তখন করবে। এক্সাম হলে কিন্তু এগুলোর প্রয়োজন হবে না, তার কারণ এরপরে আমরা আরও বেশ কয়েকটা স্যাম্পল আনসার দেখাবো, কীভাবে লিখতে হবে সেটা প্রেজেন্টেশন দেখিয়ে দেবো। তখন তোমরা জাস্ট এই বিষয়গুলোকে মনে রাখতে হবে, আর পাশাপাশি কী কী ইনফরমেশানগুলো দিতে হবে সেটাও তোমাকে দেখে নিতে হবে, সেটা তোমাকে ভেবে নিতে হবে। তোমার এটার অভ্যাস করা যদি না থাকে, শুধুমাত্র দেখে দেখে এগুলো মুখস্থ করলে কিন্তু হবে না, এগুলো খাতায় লিখে লিখে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই তোমরা নিজেরা একটু লিখে চেষ্টা করে দেখো যে এই ইনফরমেশানগুলো তুমি ঠিকঠাকভাবে সেখানে লিখতে পারছো কিনা, দিতে পারছো কিনা। কিন্তু তার আগেই ডেটা মেকিংটা কিন্তু ভীষণভাবে জরুরি, কারণ এইগুলো তোমার রাইটিংয়ের এলিমেন্ট, এগুলো থেকেই সেন্টেন্স তৈরি হবে। তাই এখানে যতটা ইনফরমেশান তুমি দিতে পারবে, তোমার রাইটিংটাও কিন্তু ততটা সহজে হবে। তোমাকে কম সময়ের মধ্যে বেশ কিছু রাইটিংয়ের জন্য এলিমেন্ট তুমি এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, এরপরে রয়েছে গভর্নমেন্ট অ্যাক্টিভিটি। দেখো, কোনো ঘটনা ঘটলে বা যদি দুর্ঘটনা ঘটে থাকে, সাধারণভাবেই সরকারিভাবে কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হয়। তো তারা
যে কেউ দুর্ঘটনা ঘটুক, কেউ ইচ্ছে করে ঘটনা ঘটাচ্ছে না, তাই তাদের সহযোগিতা করার জন্য মানবতার দিক থেকে সরকার কিন্তু প্রত্যেকবারই সবসময়ই তারা এগিয়ে আসেন, তাদের সহযোগিতার হাত বাড়ান। তো সেখানে যদি প্রয়োজন হয় কম্পেনসেশনের, সেটা দিতে পারেন। যখন এই ধরনের গভর্নমেন্ট অ্যাক্টিভিটিতে আমরা কোনো এমএলএ বা এমএলএ অথবা এমপি ডাইরেক্ট স্পিচও আমরা দিতে পারি, এমএলএ বা এমপি ডাইরেক্ট স্পিচ দিতে পারি। মনে রাখবে এইগুলোর ক্ষেত্রে এমএলএ বা এমপি ডাইরেক্ট স্পিচ দেওয়ার অর্থ হলো পাবলিক অ্যাওয়ারনেস। দুর্ঘটনা ঘটেছে, মানুষের ভুলের কারণে হয়েছে, সে বলতে পারে যে এখন সেফ ড্রাইভ সেভ লাইফ চলছে, বা মানুষের জনসচেতনতা আরও বেশি থাকা দরকার, যারা পথ চলতি মানুষ তাদেরকে সচেতন করা দরকার, তাহলে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য এই স্পিচটা থাকতে পারে। এইটাও একটা বিষয়, এটা তুমি দিতে পারো। আর রয়েছে কম্পেনসেশন, এখানে কম্পেনসেশনও অ্যানাউন্স করা যেতে পারে। কম্পেনসেশন জেনারেলি চিফ মিনিস্টার হতে পারেন, প্রাইম মিনিস্টার হতে পারেন, তারা অনেক সময় কম্পেনসেশন অ্যানাউন্সমেন্ট করেন, সেইটাও বলা যেতে পারে। অথবা যারা ইনজিওর্ড রয়েছেন, যারা ইনজিওর্ড হয়েছে তাদের জন্য কিছু ফিনান্সিয়াল হেল্প যদি কম্পেনসেশন থাকে তাহলে সেটাও বলা যেতে পারে। ওই স্পিচগুলো কিন্তু দিতে হবে এখানে, এবং সেগুলো ডাইরেক্ট স্পিচও দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখবে সবকটা ডাইরেক্ট স্পিচে লিখলে হবে না, ইনফরমেশনও থাকতে হবে, কিছুটা ডেসক্রিপশন থাকবে, এবং তার মাঝে অন্তত 2 বা 3টে ডাইরেক্ট স্পিচ দেবে। ডাইরেক্ট স্পিচগুলো যেন আবার খুব বেশি বড় না হয়, সেটাও খেয়াল করতে হবে। ঘটনা তো ঘটলো, অবশেষে কি হলো, কারেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি কি, সেটা একদম শেষে আমরা মেনশন করব। যে এই ঘটনার ফলে পাবলিকের অ্যাক্টিভিটি কেমন হয়েছে, যে রাস্তাঘাট ব্লক করা হয়েছিল, তারপরে কি এই কাজটা শুরু হয়েছে কিনা, বাস ট্রেন চলাচল করতে পারছে কিনা, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, বা যেখানেই হোক না কেন বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটা শেষে তোমাকে জানিয়ে দিতে হবে। কারণ যে নিউজটা পড়ছে সে যেমনি করে দুর্ঘটনার সম্বন্ধে জানলো, অবশেষে কি হলো সেটাও তার জানার ইচ্ছে রয়েছে। এবং অবশেষে আরেকটা বিষয় তোমরা মেনশন করতে পারো, যে দুর্ঘটনা বা ঘটনা ঘটলে তার যদি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, সেই ইনভেস্টিগেশনটা আদৌ শুরু হয়েছে কিনা, চলছে কিনা, সেই বিষয়গুলোকে কিন্তু তোমরা মেনশন করে দিতে পারো। তাহলে দেখো, তোমরা যদি এই 10টা বিষয় খুব সহজেই বুঝে নাও বা মনে রাখতে পারো, তার পাশে যদি ইনফরমেশন বসাও, তাহলে কিন্তু লেখার জন্য বেশ কিছু ডেটা তুমি পেয়ে গেলে, এবং লেখার জন্য এবারে প্রস্তুত হতে পারো। ঠিক আছে, চলো এবারে এই ডেটাগুলোকে আমরা কিভাবে সেন্টেন্স বানাবো, এই ডেটাগুলোকে কিভাবে আমরা রাইটিংয়ে অ্যাপ্লাই করব। দেখো, প্রথমে আসবো আমরা হেডিং। একটা রিপোর্ট লিখতে গেলে অবশ্যই হেডিংটা দিতে হবে, কিন্তু মনে রাখবে রিপোর্টটা লেখার পরে হেডিংটা দেবে। এটাও আগেও বলেছিলাম, প্রেসের ক্ষেত্রেও তাই। তার কারণ হচ্ছে, যে টপিকটাতে তুমি লিখতে চাইছো বা লিখতে যাচ্ছ, অনেক সময় একটা হেডিং আমাদের মনে চলে আসে, বা হেডিংটা খুঁজতে গিয়ে বেশ কিছুটা সময় নষ্ট হয়, যে কী লিখবো, কোনটা দেবো না, কিভাবে তার হেডিংটা লিখবো, এইটা ভাবতে ভাবতে অনেকটা সময় নষ্ট হয়। এই কাজটা প্রথমে না করে আমরা আগে রিপোর্টটাতেই লিখব। রিপোর্টটা লেখার পরে ওই লিখতে লিখতেই দেখবে তোমার হেডিংটা মনে চলে আসবেই, এবং সেক্ষেত্রে তুমি খুব সহজেই রিপোর্টটা লিখবে। রিপোর্টটা হেডিংটা লিখবে ওপরে, কিন্তু আগে রিপোর্ট লিখবে, রিপোর্ট লেখা শেষ হয়ে গেলে তারপরে হেডিং লিখব। হেডিং লেখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে, এটা অবশ্যই তোমাদের ফলো করতে হবে, এগুলো ভুল হলে কিন্তু নম্বর কাটা যাবে। দেখো, প্রথমেই যে হেডিংটা তুমি দিচ্ছ, হেডিংয়ের ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করবে না, অর্থাৎ এ, এন অথবা দি, এইগুলো দিয়ে আমরা হেডিং দেব না, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। অনেক বইতে তোমাদের স্যাম্পল আনসার যেগুলো দেওয়া রয়েছে, তোমাদের হাতের কাছে যে বইগুলো রয়েছে, বাজার চলতি যে বইগুলো রয়েছে, তোমরা যদি দেখো যে রিপোর্ট রাইটিংয়ের হেডিংয়ে এ অথবা এন অথবা দা দিয়ে শুরু রয়েছে, তার মানে বুঝতে হবে ওই হেডিংটা কিন্তু ভুল, ওটা বলা যাবে না। এ রিপোর্ট অন স্ট্রাইক, এ রিপোর্ট অন বাস অ্যাক্সিডেন্ট, এগুলো একেবারেই করা যাবে না, এটা পুরোটাই ভুল, একেবারেই বলা যাবে না। এ রিপোর্ট অন অথবা এ বাস অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু কখনোই রিপোর্ট রাইটিংয়ের হেডিং নয়। তোমরা যারা নিউজ পেপার পড়ো বা দেখবে, এই ধরনের হেডিং কোথাও থাকে না, থাকবেও না। তাহলে এ অথবা এ অ্যান দি আর্টিকেল দিয়ে আমরা হেডিং দেব না। হেডিং লেখার পরে অনেকেরই অভ্যাস রয়েছে নিচে একটা আন্ডারলাইন করে দেওয়া, হেডিংটা দিল তার নিচে আন্ডারলাইন করলো, একেবারেই করা যাবে না। আমরা কি নিউজ পেপারে যখন রিপোর্ট পড়ি,
কোনো হেডিংয়ের নিচে আন্ডারলাইন কি দেখি? থাকে কি? একেবারেই না। তাই আমরাও আন্ডারলাইন করব না। আবার অনেকেই হেডিংটা লেখার শেষে কোনো কিছু লেখার শেষে একটা ফুল স্টপ দিয়ে দেয়। কোনো কিছু লিখলো ফুল স্টপ পড়ে গেল। ফুল স্টপ দেওয়া যাবে না কোনো হেডিংয়ের শেষে, কারণ কি এটা আমরা সেন্টেন্স বানাচ্ছি না। সেন্টেন্স হতেও পারে, কিন্তু কখনোই আমরা শেষে ফুল স্টপ দেবো না। হেডিংটাকে হেডিংয়ের মতোই রাখবো। হেডিং মানে নাউন ফরম্যাট, তুমি চাইলে নাউন ফরম্যাটে রাখতে পারো, সেন্টেন্সও বানাতে পারো, কিন্তু মানে ভার্ব দিতে পারো, কিন্তু শেষে ফুল স্টপ দেবো না। তাহলে আর্টিকেল দেবো না, নিচে আন্ডারলাইন করব না, ফুল স্টপ দেবো না। আরও একটা বড় জিনিস অনেকেই ভুল করে, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। অনেকেই হেডিং ক্যাপিটাল লেটারে লেখে, মানে সবকটা ক্যাপিটাল লেটার এইভাবে লেখে। এরকম না, শুধু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। আর যেমনি করে উইথ নো আর্টিকেল, এটা এইভাবে ডাব্লিউটা ক্যাপিটাল হয়েছে ওইভাবেই লিখবে। যদি কোনো প্রপার নাউন থেকে থাকে তোমরা অ্যাভয়েড করবে, প্রপার নাউন দেবে না। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল হতে পারে, এছাড়া কোথাও ক্যাপিটাল লেটাররা ইউজ করবে না, শুধুমাত্র ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। তাহলে আর্টিকেল ইউজ করবো না, আন্ডারলাইন করবো না, ফুল স্টপ দেবো না, আর ক্যাপিটাল লেটারে বা এই ধরনের ফর্মেটে আমরা লিখবো না, এগুলো একেবারেই করা যাবে না। এবার একটু তোমরা তোমাদের হাতের কাছে যে বইগুলো রয়েছে একটুখানি খুলে দেখো, যে বেশ কিছু আনসারে, স্যাম্পল আনসারে ওই ধরনের এ অ্যান দিদি দেওয়া রয়েছে। আন্ডারলাইনটা হয়তো থাকে না, অনেক সময় ক্যাপিটাল লেটারও কোথাও কোথাও থাকে, কোনো কোনো বইতে রয়েছে। ক্যাপিটাল লেটারে পুরো হেডিং হবে না, শুধু ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। একটুখানি খেয়াল করে দেখো, আমরা যে নিউজ পড়ি সেখানে কি সবকটা লেটারে ক্যাপিটাল লেটারেই হেডিং থাকে কখনো? তাহলে পেপারে যদি, নিউজ পেপার যদি ব্যবহার না করে আমরা কেন ব্যবহার করতে যাব? কিন্তু বইগুলোতে অনেক সময় দেওয়া থাকে, এটা ভুল, ওটা তোমরা করবে না। আর্টিকেল ইউজ করবে না, আন্ডারলাইন করবে না, ফুল স্টপ দেবে না, ক্যাপিটাল লেটার দেবে না। ভালো করে মনে রাখো এগুলো। বেশ, এরপরে হেডিং তো হলো। হেডিংটা হওয়ার পরে যখন আমরা হেডিংটা ঠিক নিচেই লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, এটা লিখবে সবাই, বাই এ স্টাফ রিপোর্টার। তুমি একজন স্টাফ রিপোর্টার, তাই এটাই মেনশন করবে। তোমার নিজের নাম দেবে না, এবিসি এক্সওয়াইজেড দেবে না, আর অন্য কোনো কিছু লিখবে না। দেখো, যারা জার্নালিস্ট হন তারা সেক্ষেত্রে অনেক সময় তার নিজের নিউজটা বিভিন্ন নিউজ এজেন্সিকে বিক্রি করেন, তো সেক্ষেত্রে তার নাম মেনশন করা থাকে যারা জার্নালিস্ট হন। কিন্তু যারা স্পেশাল রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট বা স্টাফের একটা নিউজ এজেন্সির হয়ে যারা কাজ করে, সেক্ষেত্রে তাদের কিন্তু নাম দেওয়া হয় না। তাই আমরা নাম দেব না, শুধুমাত্র বাইয়ে স্টাফ রিপোর্টার দেব। এইটার নিচেই আন্ডারলাইন করব না, মানে যা কিছুই করি সবে আন্ডারলাইন থাকে। আমি দেখেছি অনেকের কপিতে এগুলো ভুল করে, হেডিং লিখলো আন্ডারলাইন, ফুল স্টপ হবে না, ভুল, ক্যাপিটাল লেটার ভুল। বাইয়ে স্টাফ রিপোর্টার লিখতে বলা হয়েছে, লিখেছে, কিন্তু তার নিচে আন্ডারলাইন, এগুলো কিচ্ছু করার দরকার নেই, প্রয়োজন নেই। তো সুতরাং এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আন্ডারলাইন করব না, যেখানে সেখানে আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, এরপরে আসবে প্লেস। অর্থাৎ একটা রিপোর্টের পেজ যদি এরকমটা হয়, তাহলে প্রথমে হবে হেডিং। মনে রাখবে হেডিংটা হবে মিডল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বুঝো তো, বাম দিক থেকে হলে ওটা লেফট অ্যালাইনমেন্ট বলে, ডান দিক থেকে হলে রাইট অ্যালাইনমেন্ট, আর মিডল হলে মিডল অ্যালাইনমেন্ট। তাই তোমার হেডিংটা যদি একটু বড় হয়, তুমি কখনোই এরকমটা লিখবে না যে লিখতে 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 এখানে শেষ হয়ে গেছে, এইখানে টুকুস করে একটুখানি বাকিটা লিখে দিলে, এটা যাবে না। শেষের অংশটা ওইখানে লিখলে হবে না, অথবা তোমার হয়তো শেষ হয়েছে ওখানে শেষে, তুমি বাকি অংশটা এখানে লিখে দিলে, এটাও করা যাবে না। তাহলে এই ধরনের তুমি যদি দেখো যে তোমার হেডিংটা একটু বড় হচ্ছে, আর একটা জিনিস খেয়াল করবে, যখন তুমি পেজে লিখছো দুদিকে অবশ্যই মার্জিন রেখে লেখার অভ্যাস করবে, এগুলো মেনটেন করবে, এগুলোতে কিন্তু ভুল হয় না হলে। তাহলে দুদিকে তুমি মার্জিন, মানে এই এতখানি অংশ বাদ দেবে দুদিকে, তারপরে লিখবে। তাহলে যখন তুমি পেজে লিখছো, তুমি যদি দেখো যে তোমার হেডিংটা বড় হচ্ছে, তাহলে সেটাকে তুমি ব্রেক করে নেবে, এই এতটা দুটো পার্টে ভাগ করে নাও, এইভাবে লেখো, এটা তুমি লিখতে পারো। তাহলে দুটো ব্রেক করে এইভাবে তুমি লিখতে পারো, কিন্তু লেখার শেষে নিচে ছোট্ট করে লিখে দেওয়া বা বাম দিকে বা ডান দিকে লিখে দেওয়া, এগুলো ভুল, লিখবে না। যদি বড় হয় হেডিংটা, যদি তোমার মনে হচ্ছে যে একটা লাইনের একটু বেশি বড় হতে পারে, তাহলে ব্রেক করে ওপরে নিচে করে নাও, কিন্তু সেটা মিডল অ্যালাইনমেন্ট থাকতে হবে। তারপরে তুমি নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, এইখানটাতে লিখলে
বাই এ স্টাফ রিপোর্টার হলো। এরপরে থাকবে দুটো জিনিস তোমাকে লিখতে হবে, একটা হচ্ছে প্লেস, তারপরে হচ্ছে ডেট। যখন তুমি প্লেস বলবে, প্লেস কথাটা লিখবে না, মানে প্লেস লিখে নয়, যে জায়গাটা সেই জায়গাটাই এখানে মেনশন করবে। এবং মনে রাখবে এই জায়গাটা হতে হবে ক্যাপিটাল প্লেস, এই জায়গাটা হতে হবে ক্যাপিটাল, ওয়েল নন প্লেস। ক্যাপিটাল কোথায় কোথায় থাকে আমরা জানি, কান্ট্রি ক্যাপিটাল হয়, স্টেট ক্যাপিটাল হয়, ডিস্ট্রিক্ট ক্যাপিটাল হয়, ডিস্ট্রিক্ট সদর হয়। তাহলে যদি সে যখন ঘটনা থাকে, ডিস্ট্রিক্টের কোনো নিউজ হয়, তাহলে তোমাকে এখানে ডিস্ট্রিক্ট ক্যাপিটালটা মেনশন করতে হবে। এইখানে কিন্তু আগেই বলেছিলাম, একটা বড় দুর্ঘটনা বাঁশতলা, সেখানে হয়তো দুর্ঘটনা ঘটেছে, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, জায়গার নাম বাঁশতলা, কেউ চেনে না বাঁশতলা, তুমি এইখানে কিন্তু এই জায়গাটাতে বাঁশতলা লিখলে হবে না, ওটা তোমার নিউজের মধ্যে থাকতে পারে, কিন্তু এইখানে যে প্লেসটা লিখছো ওই বাঁশতলাটা কোন ডিস্ট্রিক্ট ক্যাপিটাল, কোন স্টেট ক্যাপিটাল, আর যদি ফরেন কান্ট্রির হয় তাহলে ফরেন কান্ট্রি ক্যাপিটাল দিতে হবে, কান্ট্রির নাম নয়, ফরেন কান্ট্রি ক্যাপিটাল দিতে হবে। তাহলে এখানে সবসময় ক্যাপিটালের নাম দেবে, ডিস্ট্রিক্ট হলে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল, স্টেট হলে স্টেট ক্যাপিটাল, ঠিক আছে, মনে রাখবে এগুলো। বেশ, ক্যাপিটালের নাম দিলে এরপরে, এবং এগুলো তোমাকে মেনশন করতে হবে, যদি ওখানে বলে দেওয়া থাকে যে কোথাকার ঘটনা, সেই ঘটনাটা যদি সেই ডিস্ট্রিক্টের হয় তাহলে ডিস্ট্রিক্টে অনেক সময় ডিস্ট্রিক্ট ক্যাপিটালও থাকে, তাহলে সেটা তুমি মেনশন করতে পারো। আর যদি কোনো কিছুই না দেওয়া থাকে তাহলে তোমাকে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট অনুযায়ী জায়গাটাকে চয়েস করে নিতে হবে। সবসময় যে তোমার নিজের এলাকার মধ্যেই হতে হবে এরকমটা নাও হতে পারে, তুমি মালদা থাকতে পারো, কোচবিহার থাকতে পারো, মেদিনীপুর থাকতে পারো, যেখানেই থাকো না কেন, তুমি ক্যালকাটা বেশ যদি কোনো নিউজ পাও তাহলে সেটা তুমি করতে পারো। আর যদি তোমার কাছাকাছি ঘটনা ঘটে থাকে বা সেই ধরনের ইনফরমেশান দেওয়া থাকে তাহলে অবশ্যই ডিস্ট্রিক্ট ক্যাপিটালের নাম কিন্তু এই জায়গাটাতে মেনশন করবে, প্লেস দেবে, ঠিক আছে। এবারে প্লেস লেখার পরে পাঞ্চুয়েশন মার্ক দেবে, কমা দেবে, কমা, এটা মেনশন করবে, কমা দেবে, তারপরে লিখবে ডেট। মনে রাখবে ডেট লেখার সময় অনেক সময় আমরা এটা ভুল ডেট, ভুল ফরম্যাটে লিখি। ধরো যে ঘটনাটা ঘটেছে, যেদিনই ঘটেছে, আমরা দেখেছি কি আমাদের বলা হতো মাধ্যমিকে করার সময় যে যেদিন ঘটনা ঘটেছে ডেট দেওয়া থাকলে তার পরের দিনের ঘটনাটা ওখানে মেনশন করবে, মানে পরের দিনের ডেট দিয়ে লিখতে, তোমরা সেটাও করতে পারো। ডেটটা পরের দিনে দেবে ঠিকই, কিন্তু যখন তুমি নিউজটা কালেক্ট করছো তখন হয়তো তুমি লিখলেই যে ঘটনাটা হচ্ছে 21/11/24, এরকমটা হয়তো তুমি লিখছো, কিন্তু ডেট যখন নিউজে লিখবে তখন কিন্তু এই ফরম্যাটে ডেটটা লেখা যাবে না। খেয়াল করবে এই ডেটটা লেখার ক্ষেত্রে প্রথমে লিখবে মান্থ এবং তারপরে ডেট, মান্থ তারপরে ডেট, ঠিক আছে। এই কথাটা লিখবে না, মান্থ মানে হচ্ছে ধরো যদি ডিসেম্বরের ঘটনাটা ঘটে থাকে তুমি লিখবে ডিসেম্বর, তারপরে ডেট যেদিন ঘটনা ঘটেছে, আচ্ছা এখানে ছিল, যাই হোক একটা আমরা ডেট দিচ্ছি ডিসেম্বর 12, আমরা এটাকে লিখব না যে 12/12/24, এই ফরম্যাটটা ভুল, এটা লেখা যাবে না, এই ফরম্যাটটা আমরা লিখব না, ডিসেম্বর 12 লিখব, অথবা 12th ডিসেম্বর এটাও লিখব না। যদি আমরা লিখে থাকি 12th ডিসেম্বর সেটা দেওয়া যাবে না, 12th ডিসেম্বর এটাও বলা যাবে না, এই ফরম্যাটটাও ভুল। তাই কোনগুলো ভুল হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক বইতে, বাজার চলতি বইতে এইগুলো দিয়েই কাজ চালিয়ে দিয়েছে, হবে না, ভুল ফরম্যাট, ওগুলোর জন্য নম্বর কাটা যাবে, তোমরা করবে না, ঠিক আছে। তাহলে বইগুলোতে তোমরা খেয়াল করবে যে এই ধরনের ফরম্যাট যদি থেকে থাকে তাহলে সেগুলোকে ওই ফরম্যাটে লিখবে না, ওগুলো ভুল ফরম্যাট। ডিসেম্বর 12 লিখবে এবং তারপরে পাঞ্চুয়েশন মার্ক দিতে হয়, সেটা হচ্ছে কোলন দেবে, ডিসেম্বর 12 তারপরে কোলন মার্ক দেবে, বিসর্গ চিহ্নের মতো কোলন, ডিসেম্বর 12 কোলন মার্ক, এই পাঞ্চুয়েশন মার্কটা দেবে, ঠিক আছে। কোলন আবার বিভিন্ন ধরনের হয়, 3 রকমের হয়, দেখো একটা হচ্ছে এটাকে বলা হয় সেমিকোলন, এটা হবে না, এইটা হচ্ছে কোলন, আরটা রয়েছে কোলন ড্যাশ, কোলন ড্যাশ, 3টে পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, সেমিকোলন হবে না, কোলন ড্যাশ হবে না, শুধুমাত্র কোলন হবে এটার পাশে, ঠিক আছে। কোনো ইয়ার মেনশান করবে না, যদি নিউজটাতে ইয়ারের মেনশান থাকে তবুও করার দরকার নেই, এইখানে কোনো ইয়ারের মেনশান করবে না,
2024 যাই হোক না কেন, কোনো ইয়ার মেনশন করবে না, কারণ একটা নিউজের একদম হেডিংয়ে তার ডেট দেওয়া থাকে এবং তার ডেট অ্যান্ড ইয়ার দেওয়া থাকে। শুধুমাত্র এই ডেটটার প্রয়োজন কবেকার নিউজের জন্য। তুমি যখন 12 লিখছো, তার মানে সেন্টেন্সে তোমাকে লিখতে হবে ইয়েস্টারডে, গতকাল ঘটনাটা ঘটেছে। তাই 12 লিখলে সেন্টেন্সে তোমাকে অবশ্যই মেনশন করে দেবে যে ঘটনাটা ইয়েস্টারডে কথাটা যেন মেনশন থাকে, ইয়েস্টারডে কটার সময় সেটা তুমি লিখবে। বেশ, তাহলে ইয়ার দেবে না, এবং ইয়ার এই জায়গাটাতে, ইয়ারের এই জায়গাটাতে, মানে ইয়ার তো দেবে না, ইয়ারের এই জায়গা থেকেই তোমার রাইটিংটা শুরু হবে, মানে স্টার্ট রাইটিং ফ্রম হিয়ার, পাশ থেকে, নিচ থেকে নয় কিন্তু। যেখানে তুমি ডেট শেষ করছো তার পাশ থেকে লেখা শুরু হবে। তার মানে এইখানে তোমার ডেট হলো, প্লেস হলো কোনো একটা প্লেস, তারপরে হলো ডেট, এখানে থাকলো ডেট, প্লেস ডেট কথাগুলো কিন্তু লিখবে না, ওখানে প্লেসের জায়গায় প্লেসের নাম লিখবে, ডেটের জায়গায় ডেটটাই মেনশন করবে। তারপরে হবে কোলন, এবং এইখান থেকে লেখা শুরু। তারপরের লাইনটা যেমনি করে হয় এভাবে শুরু হবে। যখনই প্যারা করবে এখান থেকে শুরু করবে, প্যারা করলে প্রথমের ওয়ার্ডটা বাদ দেবে, এই জায়গাটাতে বাদ দিলেই প্যারা তৈরি হবে। তোমার লেখা চললো, আর একটা প্যারা করতে চাইছো, এখান থেকে এটা বাদ দেবে, তারপরে লেখাটা শুরু হবে। ক্লিয়ার হয়েছে? এই ফরম্যাটটা যেন থাকে সবার, ভালো করে তোমরা খেয়াল করবে। এই ফরম্যাট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমরা বেশ কিছুটা নম্বর পাবে। তাহলে হেডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে হেডিংটা যেন ক্রস করে না চলে যায়। হেডিংয়ের ক্ষেত্রে আন্ডারলাইন করবে না, ফুল স্টপ, এই আর্টিকেল ইউজ করবে না, আন্ডারলাইন করবে না, ক্যাপিটাল লেটারে লিখবে না। খুব বেশি বড় হলে দুটো ব্রেক করে দেবে। তার নিচেই, ঠিক নিচেই লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, এটা শেষেও লেখা যায়, তো তোমরা নিচে লেখার অভ্যাস করবে। তারপরে প্লেস লিখবে, ডেট দেবে, যেখানে ডেট শেষ তারপর থেকে লেখা শুরু হবে। এইবারে শুরুটা করব কি দিয়ে, স্টার্টটা হবে কি দিয়ে? দুভাবে স্টার্ট করা যেতে পারে। দেখো, মানে সেন্টেন্সটা যেটা লিখবে সেটা কি ধরনের সেন্টেন্স দেবে। এই স্টার্টের ক্ষেত্রে মনে রাখবে ইউ মে স্টার্ট উইথ রেফারেন্স। মনে রাখবে যে ধরনের ঘটনা তুমি লিখতে চাইছো, যে নিউজটা তুমি বলতে চাইছো, তার প্রিভিয়াস যদি কোনো ইনসিডেন্ট থেকে থাকে সেটা দিয়ে শুরু করা যেতে পারে। মানে ওই একই ধরনের ঘটনা ঘটেছে, ডাকাতি কলকাতায় হয়েছে, দার্জিলিংয়ে হয়েছে, কল্যাণীতে হয়েছে, কোথাও একটা হয়েছে, তারপরে আর একটা কোথাও ঘটনা। বা যদি ন্যাচারাল ডিজাস্টার হয়, ওই ঘটনাটা এর আগে কত বছর আগে হয়েছিল সেটার ইনফরমেশান তুমি কালেক্ট করে রেফারেন্স দিয়ে শুরু করা যেতে পারে। যদি রেফারেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এফেক্ট দিয়ে শুরু হবে, এটা মনে রাখবে। যদি তুমি কোনো রেফারেন্স পাচ্ছ না বা তুমি দিতে চাইছো না, তাহলে তুমি রেফারেন্স দেওয়ারই দরকার নেই। কিন্তু ঘটনাটার ফলে কি ঘটেছে, এই দুর্ঘটনার ফলে কতজন মারা গেছে, কি ক্ষতি হয়েছে, ডাকাতির ফলে কত কোটি টাকা ডাকুইটি হয়েছে, সেইটা কিন্তু ওই এফেক্টটা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, ওইটা দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। সেখানে যদি ডেথ থাকে, ইনজিউরি থাকে, তাহলে সেগুলো ফার্স্ট লাইনেই দিতে হবে, প্রথম লাইনে। অ্যান্ড রিমেম্বার, ট্রাই টু রাইট ইট ডাউন অ্যাটলিস্ট 30 to 40 ওয়ার্ডস। চেষ্টা করে দেখো যে অন্তত প্রথম লাইনটা 30 থেকে 40টা ওয়ার্ডের মধ্যে লেখার অভ্যাস করবে। ছোট ছোট সেন্টেন্স করবে না, এটা প্রথম হয় না, অভ্যাস করতে হবে, তোমাকে ফরম্যাটগুলো দেখতে হবে, তাহলেই সেটা সম্ভব। এই 40টা ওয়ার্ডের মধ্যে কি কি থাকবে আমরা আগেই বলেছিলাম। যে ইনফরমেশানগুলো দিতে হবে সেটা হচ্ছে, প্রথমে দেবে এফেক্ট, নাম্বার করে দিচ্ছে দেখো। নাম্বার 1 হবে এফেক্ট, তুমি এফেক্ট দিয়ে শুরু করবে, অর্থাৎ ঘটনার ফলে কি ঘটেছে সেটা প্রথমেই দিতে হবে, ফার্স্ট লাইনে। ক্যাজুয়ালিটি থাকবে, অথবা যদি ডেথ থাকে বা ইনজিওর থাকে মেনশন করবে প্রথমেই এফেক্ট। তারপরে দেবে প্লেস, কোথায় হয়েছে। নাম্বার 2, ডেটটা তো উপরেই দিচ্ছ, তবু তোমাকে সেন্টেন্সের মধ্যে ওটা লিখতে হবে কোথায় কবে। এমপিটি, প্রথমে ঘটনাটার ম্যানার দেবে, কিভাবে ঘটনাটা ঘটেছে এটা খেয়াল করবে। অ্যাডভার্ব ইউজের ক্ষেত্রে প্রথমে ম্যানার, এম ফর ম্যানার, পি ফর প্লেস, টি ফর টাইম, এই তিনটে জিনিস অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। প্রথমে দেবে ম্যানার, ঘটনার প্রকৃতি কেমন ছিল, তারপরে প্লেসড, কোথায় ঘটেছে, তারপরে টাইম, শেষে থাকবে টাইম, মানে কবে ঘটেছে এবং সেটার টাইমটা কখন। ওইগুলো সেন্টেন্সের মধ্যেই থাকবে, একটা সেন্টেন্সেই লিখবে। তাহলে প্রথমে দেবো আমি এফেক্ট, তারপরে দেবো প্লেস কোথায়, তারপরে টাইম, এবং সেক্ষেত্রে যদি সম্ভব হয় যে ইনসিডেন্টটা ঘটেছে সেই ইনসিডেন্টটা তুমি সংক্ষেপেও ওই লাইনটাতে বলে দিতে পারো। নাম্বার 4, তারপরে প্যারা চেঞ্জ করবে, এর ফলে কি ঘটেছে বা ইনভলভমেন্ট কারা ছিল,
ঘটনাটার কারণ কী ছিল? পাবলিক অ্যাক্টিভিটি, পুলিশ অ্যাক্টিভিটি, গভর্নমেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড কারেন্ট সিচুয়েশন। এই দেখো 10টা পয়েন্ট। আমরা কিন্তু যখন ইনফরমেশান কালেক্ট করছি এভাবে করব, কিন্তু সেন্টেন্সগুলো যখন লিখবো তখন তোমাকে মেনশন করতে হবে। এটা প্রথমেই দিতে হবে ক্যাজুয়ালিটি বা এফেক্ট, তার কি ফলে কি ঘটেছে, তারপরে দেবো কোথায় ঘটেছে প্লেস, তারপরে কখন ঘটেছে। ঘটনাটাও দিতে পারো, সেখানে তুমি ফুল স্টপ দিয়ে 30-40টা ওয়ার্ড যদি হয়ে যায় ফুল স্টপ দিয়ে, তাহলে তুমি ইনসিডেন্টটাকে পরে এক্সপ্লেইন করো যে ঘটনাটা, এবং ওই এক্সপ্লেন করার ক্ষেত্রে তুমি আই উইটনেসের বক্তব্য দাও। তারপরে তুমি পাবলিক অ্যাক্টিভিটি দাও, পুলিশ অ্যাক্টিভিটি দাও, গভর্নমেন্ট অ্যাক্টিভিটি দাও, কারেন্ট সিচুয়েশন দাও, পরপর আসবে। 3টে প্যারা করবে, কম করে 3টে ডাইরেক্ট স্পিচ রাখার চেষ্টা করো, আর অবশ্যই এই সিকোয়েন্সটা তোমাকে মেনে চলতে হবে। বেশ, তো চলো এবারে আমরা আগেই বলেছিলাম যে হেডিংটা যে আমরা এগুলো করব না, করবোটা কি দিয়ে তাহলে সেটা বলা হয়নি। হেডিং তোমরা করবে এফেক্ট দিয়ে, ওটাও থাকবে এফেক্ট, হেডিং থাকবে এফেক্টের উপরে। অর্থাৎ ঘটনার ফলে কি হয়েছে, যদি ডাকাতি হয় কত টাকা ডাকাতি হয়েছে, ইনজুরি হলে কতজন ইনজিওর্ড হয়েছে, ডেথ হলে কতজনের ডেথ হয়েছে, ওটা কিন্তু টাইটেলেই থাকতে হবে, হেডিংয়েই তোমাকে মেনশন করতে হবে। বিকজ টাইটেল ইটসেলফ ইজ এ নিউজ, হেডিং ইটসেলফ ইজ এ নিউজ। তোমার এই হেডিংটা দেখে কিন্তু পুরো নিউজটা পড়বে। সো ইট শুড বি অ্যাট্রাকটিভ, এটাকে মনে রাখতে হবে। তাই খেয়াল করবে হেডিংয়ের সময় অবশ্যই এফেক্টটা তোমাকে দিতে হবে। ধরো বন্যা হয়েছে, তাহলে বন্যার ফলে কি হয়, মানুষ মারা যেতে পারে, তাদের ঘরবাড়ি নষ্ট হতে পারে, ওই পার্টগুলোই মেনশন করতে হবে তোমাকে হেডিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হলো পুরো বিষয়টা যে কিভাবে প্রেজেন্ট করবে, কোন কোন বিষয়গুলোকে আগে পরে দেবে। দেখো সিকোয়েন্সটা আমি কিন্তু এই পেজটাতে দিয়েছি। এই যে প্রথমে এফেক্ট, তারপরে প্লেস, তারপরে ডেট, ইনসিডেন্ট, তারপরে ইনভলভমেন্ট, কজ, নেক্সট রয়েছে পাবলিক অ্যাক্টিভিটি, পুলিশ অ্যাক্টিভিটি, গভর্নমেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড কারেন্ট সিচুয়েশন। এই সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে, তাহলেই দেখবে তোমার রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা ঠিকঠাকভাবে এগোচ্ছে। বেশ, তোমাদের একটা ইনফরমেশান দিয়ে কিভাবে কালেক্ট করতে হচ্ছে সেটা বলে দিচ্ছি। দেখো দেখো ডেট, এখানে একটা ডেট আমি লিখে দিলাম, কবে ঘটেছে। প্লেস, হোয়ার, সাউথ বেঙ্গল, সাউথ 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মিদনাপুর, হাওড়া, হুগলি, কলকাতা। এগুলো হচ্ছে প্লেসগুলোতে ঘটনাটা ঘটেছে। কি ঘটনাটা, ইনসিডেন্টটা কি না, সুপার সাইক্লোন আমফান। আমফান দুর্ঘটনার, আমফান সাইক্লোনের ফলে এই এলাকাগুলোতে হয়েছে, কবে ঘটেছে। দেখো এই ইনফরমেশানগুলো কিন্তু ইমাজিনারি, এটা প্র্যাকটিক্যালি হয়েছে, কিন্তু তুমি যখন লিখবে এই ধরনের ইনফরমেশান পাশাপাশি লিখে একটা ডেটা কালেক্ট করতে হবে, তাহলে তোমার রাইটিংয়ের জন্য ইনফরমেশান হাতের কাছে থাকলো, তোমার অটোমেটিক্যালি লেখার জন্য সেন্টেন্স তুমি খুঁজে পাবে। না হলে কিন্তু তোমাকে ভাবতে হবে এরপরে আমি কী লিখবো, এটা তো লিখে ফেললাম, তারপরে কী দেবো। আরেকটা জিনিস যেটা করবে না, ছোট ছোট সিম্পল সেন্টেন্সে একেবারেই লেখা যাবে না, সেন্টেন্সের ক্ষেত্রে একটু বড় করে লেখার চেষ্টা করবে, সেন্টেন্সগুলোকে জুড়ে দেওয়ার চেষ্টা করো। অন্তত পক্ষে এক একটা লাইনে অন্তত 10টা-12টা বা তার বেশি 15-20 ওয়ার্ডস যেন থাকে, সেটা খেয়াল করবে। তার জন্যে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবে, চেষ্টা করে দেখো কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে তুমি সেন্টেন্সগুলোকে জুড়ে নিতে পারবে, একটু বড় সেন্টেন্স হবে। একদম ছোট ছোট সিম্পল সেন্টেন্সে কিন্তু রিপোর্ট রাইটিং হয় না, ইনফ্যাক্ট সেটা ভালোও লাগবে না। তাই পাশে ইনফরমেশন দেবে। ইনভলভমেন্ট, কারা কে যুক্ত রয়েছে এখানে, ন্যাচারাল ক্যালামিটি, তাই তো, ন্যাচারাল ক্যালামিটি ইনভলভমেন্ট তোমাকে সেটা মেনশন করতে হবে। কজ, কী কারণে হয়েছে, এই যে ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, নিম্নচাপের ফলে, নিম্নচাপের ফলে হয়েছে। এফেক্ট, এইখানে দেখো 118 ডাইড, 118 জন মারা গেছে। ট্রিজ আপরুটেড, আমি কিন্তু সেন্টেন্স বানাইনি, এইভাবে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটাগুলোকে এখানে শুধু জাস্ট বসিয়ে দেবে। এটা বাড়িতে অভ্যাস করা শেখো, তারপর এগুলো থেকে কিভাবে সেন্টেন্স হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রিজ আপরুটেড, হাউস, ক্রপস নয় এটা ক্রপস হবে, হ্যাঁ ক্রপস, ঠিক আছে, ক্রপস ডেস্ট্রয়েড, এগুলো নষ্ট হয়েছে। বেশ, এবার দেখো পাবলিক অ্যাক্টিভিটি, ডিস্ট্রেসড কন্ডিশন, ডিস্ট্রেসড মানে হচ্ছে তাদের দুর্দশা অবস্থা, খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না, খাওয়ার জল নেই, থাকার অসুবিধা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে ফেলেছে, ভেঙে গেছে, গরু বাছুর জলে ডুবে গেছে, পালিয়ে গেছে, তলিয়ে গেছে, তো এসেছে ডিস্ট্রেসড কন্ডিশন, এগুলো তোমাকে দু একটা লাইনে বর্ণনা করতে হবে। পুলিশ অ্যাক্টিভিটি, কী করবে, রেজ হেল্পিং হ্যান্ডস, তাদের সহযোগিতার হাত বাড়াতে পারে।
অনেক সময় এই কাজগুলোতে দেরিও হতে পারে, মানে সহযোগিতার হাত বাড়ানো যায় না, সেগুলো দিয়েও সেন্টেন্স তৈরি করা যেতে পারে। তুমি যে বিষয়টা যেভাবে ভাবনা করবে, যেভাবে ভাববে তুমি, সেভাবেই তোমাকে সেন্টেন্স লিখতে হবে। এবং সবার মতো করে তোমারটাও হবে এরকমটা নাও হতে পারে, তুমি আলাদা একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমার লেখাটা লিখতে পারো। সেক্ষেত্রে দেখো, রাইটিংটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। একজন লিখেছে, বইতে যেটা লেখা রয়েছে আমাকে সেটাই লিখতে হবে তা কিন্তু নয়, অন্যভাবেও লেখা যেতে পারে। গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, দেখো গভর্নমেন্ট, এনজিও রেইজ দেয়ার হ্যান্ডস, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখানে তুমি গভর্নমেন্টের সহযোগিতা পায়নি সেটাও বলতে পারো, অন্যটাও বলা যেতে পারে। কারেন্ট সিচুয়েশন, কম্পেনসেশন অ্যানাউন্সমেন্ট, সরকারিভাবে একটা কম্পেনসেশন দেওয়া হয়েছে ওই এলাকার ইমপ্রুভমেন্টের জন্য বা তাদের সহযোগিতার জন্য। আরও বেশ কিছু যদি খাবার টাবার দেওয়া থেকে থাকে। সাকার মানে হচ্ছে হেল্প বা এইড, AID, এইগুলো তারা সহযোগিতা করতে পারে। তাহলে এটা একটা ইনসিডেন্ট যেটা কিনা যার পাশে ডেটার পাশে ইনফরমেশন বসানো হয়েছে, একটা সুন্দর ডেটা তৈরি হয়ে গেল, তোমার হাতের কাছে বেশ কিছু ইনফরমেশন চলে এলো। এবারে তুমি সেটাকে সেন্টেন্সটা শুরু করবে। কীভাবে শুরু করবে? প্রথমে আমরা কোনটা দেবো না, কতজন মারা গেছে এটা দিয়ে, অথবা যদি প্রিভিয়াস রেফারেন্স দিয়ে আমরা শুরু করি তাহলে সেটা দিয়েও করা যেতে পারে। আমরা দুটো জিনিসই দেখাচ্ছি। দেখো এখানে দেখো, কলকাতা মে 21, দেখতে পাচ্ছ? অর্থাৎ এখানে যেহেতু সাউথ বেঙ্গল বেস একটা নিউজ, তাই এখানে প্লেসটা বলা হলো কলকাতায়। উপরে হেডিংটা দেওয়া নেই, হেডিংটা আমি পরে দিয়েছি, ঠিক আছে? এইখানে হেডিং থাকবে এবং তার নিচে থাকবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, এইটা লিখবে, ফুল স্টপ দেবে না, এটা আমাদের ভুল হয়, শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, হেডিংয়ের নিচেও ফুল স্টপ দেবে না। বেশ, দেখো কলকাতা মে 21, ওখানে দেওয়া ছিল 20 তারিখের ঘটনা, এখানে লেখা হয়েছে 21। দ্য কান্ট্রিমেন এগেন ভিউড অ্যানাদার সুপার সাইক্লোন উইদিন 6 months আফটার বুলবুল, দিস টাইম Amphan made landfall, lashing coastal areas of South Bengal and Bangladesh yesterday at 1:30 p.m. with the speed of 185 km per hour, devastating thousands of houses, trees and destroying acres of crops. একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা কোন কোন ইনফরমেশন দিলাম খুব ভালো করে খেয়াল করো, এই বিষয়টাই শেখার রয়েছে। এটা কিন্তু একটাই লাইন, একটা লাইনে আমরা কতগুলো ওয়ার্ড দিয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 1 2 3 4 5 6 7 9 10 40, 1 2 3 4 5 6 7 8 9 10 46 প্রায়। এটা তৈরি করতে হবে, এই জিনিসটা তোমাদের প্রেজেন্টেশনে নিয়ে আসতে হবে যে একটা সেন্টেন্সের মাধ্যমে কী কী ইনফরমেশন দিলাম। দেখো, দ্য কান্ট্রিম্যান এগেন ভিউড অ্যানাদার সুপার সাইক্লোন, আমরা বাস দুর্ঘটনার ক্ষেত্রে বলতে পারি যে কোথাও একটা বাস দুর্ঘটনা ঘটেছিল, আবার একটা বাস দুর্ঘটনা ঘটেছে, একটা ডাকাতি হয়েছে কোথাও, অন্য কোথাও হয়েছিল, আবার একটা দুর্ঘটনা ঘটেছে, আবার একটা ডাকাতি হয়েছে, মানে এটা রেফারেন্স দিয়ে আমরা শুরু করলাম। এবার দেখো, মেড ল্যান্ডফল ল্যাসিং, আচ্ছা কোথায় ঘটেছে? 6 মাসের মধ্যে। ল্যাসিং কোস্টাল এরিয়াজ অফ সাউথ বেঙ্গল, এখানে আমি জায়গাগুলোকে মেনশন করে দিয়েছি, পুরোটা নয়, সংক্ষেপে দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ কখন হয়েছে? ইয়েস্টারডে, একদম স্পেসিফিক টাইম। এবারে এই পার্টটাকে অ্যাড করা হয়েছে, দেখো উইথ দ্য স্পিড অফ 185 কিলোমিটার পার আওয়ার, মানে ইনসিডেন্টটা কেমন ছিল ছোট করে বর্ণনা করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, 185 কিলোমিটার পার আওয়ার ডিভাস্টেটিং, এটা হচ্ছে কজ, না এফেক্ট দেওয়া হয়েছে এখানে, দেখো এটা এফেক্ট রয়েছে, এখানে প্লেস টাইম দেওয়া রয়েছে, প্লেস দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, ইনসিডেন্টটা দেওয়া রয়েছে, এইটা হচ্ছে ইনসিডেন্ট। অনেকগুলো বিষয় এখানে কিন্তু একটা লাইনের মধ্যে মেনশন করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আর্ট, এইটা তোমাকে শিখতে হবে, ওটাইকে অভ্যাস করতে হবে। তুমি একদম একটা লাইন ছোট করে একটু লিখে দিলে, তারপরে একটা লাইন অ্যাড করলে, তারপরে ছোট ছোট লাইন করবেন, একটু বড় করে দেবে। নেক্সট সেন্টেন্স দেখো, অ্যাজ এ রেজাল্ট অ্যাট লিস্ট 118 পিপল সেকেন্ড লাইন শুরু হচ্ছে, ইনক্লুডিং, এই পার্টগুলো কিন্তু এক্সট্রা অ্যাড করা হচ্ছে। দেখো 100 পিপল
118 জন, তার মধ্যে মহিলা কত, শিশু কত যদি থেকে থাকে, এগুলো দেওয়া যেতে পারে। অ্যাডিশনাল পার্ট, এটা না দিলেও কিচ্ছু এসে যায় না, কিন্তু তোমার এগুলো দিলেও সেন্টেন্সটাও একটু বড় হবে, তুমি যে আরও প্রমিনেন্টলি ইনফরমেশান কালেক্ট করছো সেটা বোঝা যাবে। 13 women and 7 children were dead and thousands were homeless and millions of people fell prey to this severe cyclone. একটু বড় করে সেন্টেন্স বানানোর চেষ্টা করবে, সেটা পড়তে ভালো লাগবে, তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। দেখো, আচ্ছা, ফার্স্ট পার্টটা আমরা না দিয়ে এখান দিয়েও কিন্তু সেন্টেন্সটা শুরু করতে পারতাম। কীভাবে? অ্যাটলিস্ট, এখান দিয়ে শুরু করবো তখন। অ্যাটলিস্ট 118 পিপল ইনক্লুডিং 13 উইমেন অ্যান্ড 7 চিলড্রেন ওয়ার ডায়েড অ্যান্ড থাউজেন্ডস ওয়ার হোমলেস। এখানে অ্যাড করে দেবো অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল ফেল প্রে। দেখো, এই পার্টটাতে আমরা তখন এখান থেকে অ্যাড করব হোয়েন সুপার সাইক্লোন বুলবুল আমফান মেড ল্যান্ডফল ল্যাশিং কোস্টাল এরিয়াজ অফ সাউথ বেঙ্গল, এই পার্টটা তখন ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে যেভাবেই তুমি লেখার চেষ্টা করছো সেটা খেয়াল করতে হবে যে কার সঙ্গে কোন পার্টটা তুমি দেবে। রেফারেন্স রয়েছে তাই এভাবে করা হয়েছে। পরের লাইন, অ্যাকর্ডিং টু মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, এমইটি ডিপার্টমেন্ট, ইট ওয়াজ দ্য মোস্ট সিভিয়ার অ্যান্ড ডিভাস্টেটিং সাইক্লোন ইন দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ আফটার ফাইলিন ইন 1919 ইন ওড়িশা। দেখো, এই পার্টটাকে কিন্তু আমরা ডাইরেক্ট স্পিচ করতে পারি। অ্যাকর্ডিং টু মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, কমা দিয়ে এটাকে কোটেশন করে দিতে পারি, এই পার্টটাকে কোটেশন করতে পারি, তখন এটা ক্যাপিটাল হয়ে যাবে। ইট ওয়াজ দ্য মোস্ট, এটা ছিল, এটা পাস্ট টেন্সেই বলবে কারণ ঘটনাটা অলরেডি হয়ে গেছে। দেখো, এখানে কোটেশন দিয়ে ফুল স্টপ করবো, এটা একটা আমরা কোট করে দিলাম, মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের স্পিচ হলো। নেক্সট, দ্য চিফ অফ দ্য মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট মিস্টার এবিসি সেড, আরও একটা এখানে কোট করা রয়েছে, এ রেড অ্যালার্ট ওয়াজ অ্যানাউন্সড আ উইক বিফোর। অর্থাৎ ঘটনা কিন্তু একেবারেই জানতো না তা নয়, এটা সম্বন্ধে আগে থেকে বলা হয়েছে এবং এগুলো কিন্তু সবই পাস্ট টেন্সে রয়েছে। অ্যান্ড ফিশারম্যান ওয়ার আক্সড, প্যাসিভ ফর্ম লেখা রয়েছে, তাদেরকে বলা হচ্ছিল চলে আসার জন্য, টু রিটার্ন হোম অ্যাজ দ্য সাইক্লোন হিডেড টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল, এটা ফুল স্টপ দেওয়া হয়েছে। 100 অফ পিপল ওয়ার অলসো ট্রান্সফার্ড টু সেফার প্লেসেস, কয়েক শত লোককে ভালো সেফ জায়গাতে নিয়ে আসা হয়েছে, তার একটা স্পিচ এখানে বলা হয়েছে। দ্য সাইক্লোন হুইচ ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ডিপ্রেশন অফ এয়ার ইন দ্য বে অফ বেঙ্গল, এটা হচ্ছে কজ, গ্যাদার্ড এ গাস্ট অফ উইন্ড অ্যান্ড রেন হিট দ্য কোস্টাল এরিয়াজ আফটার এফেক্টিং নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনাস, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি অ্যান্ড কলকাতা। অর্থাৎ যে প্লেসটা আমি প্রথমে সংক্ষেপে বর্ণনা করা হয়েছিল, এখানে তার ডিভাস্টেটিং সিচুয়েশনটা আরও ইলাবোরেটলি ডেসক্রাইব করা হলো। তাহলে ওই ঘটনার সম্বন্ধে যে পড়ছে, ওই নিউজটা যে পড়ছে, সে কিন্তু একটা বড় আইডিয়া এখান থেকে সে পেয়ে গেল। বোঝা গেল? আর কি দেবো? দেখো, communication system was totally disrupted, effect, and electricity and telephone line brought down in the gales. People are also suffering from drinking water and food crisis. মানুষের, এটা হচ্ছে এফেক্ট, আমরা এফেক্ট এখানে পরে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে প্রথমেই আমরা একটা এফেক্ট মেনশন করে দিয়েছিলাম একদম ফার্স্ট লাইনে, এই জন্য পরে আবার এটাকে ডিটেল বর্ণনা করেছে। সাকার্স মানে হচ্ছে ত্রাণ, হেল্প, সহযোগিতার যেটা করা হয়। সাকার্স কুড নট বি রিচ, দেখো এখানে নেগেটিভ করা হয়েছে, আমরা সাধারণভাবে কিন্তু এগুলো পজিটিভলি পাই বা বইতেও লেখা থাকে যে সাকার্স সেখানে পৌঁছানো হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সাকার্স ত্রাণ সেখানে সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না। কুড নট বি রিচ টু দ্য ভিকটিমস অ্যাজ দ্য রোডস ওয়ার ব্লকড উইথ দ্য ট্রিজ, দো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সাম এনজিওস হ্যাভ রেইজ দেয়ার হেল্পিং হ্যান্ডস। দেখো, তাহলে অনেকেই চেষ্টা করছে কিন্তু সেখানে রাস্তা ব্লক থাকার জন্য সঠিকভাবে তাদেরকে কাছে খাবারগুলো পৌঁছানো যাচ্ছে না, এটা একটা অন্যভাবে লেখা হয়েছে। দ্য সিএম হ্যাজ অ্যানাউন্সড, সিএম বলবো কিন্তু নাম মেনশন করা যাবে না, হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশন অফ ₹100 crore ফর দ্য সাইক্লোন ভিকটিমস। ওই ঘটনাতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাদেরকে সহযোগিতার জন্য। তাহলে দেখো, আমরা এখানে বাইরে স্টাফ রিপোর্টারটা শেষে দিয়েছি, এখানে তোমরা লিখবে না, তোমরা ওপরে লিখবে, কারণ নিচে লেখা যায়, এটা ভুল নেই, কিন্তু অনেক সময় মনে থাকে না শেষে লেখার ক্ষেত্রে, তাই এটা হেডিংটার নিচে লিখবে বাই স্টাফ রিপোর্টার। এবার দেখো, এই ঘটনাটার হেডিং কী কী হতে পারে। দেখো, এটা একটা হতে পারে সুপার সাইক্লোন হিট সাউথ বেঙ্গল ক্লেমড 118 লাইভস, এটা একটা, অথবা পিপল অফ সাউথ বেঙ্গল ফেল প্রে টু আমফান ক্লেমড 118 লাইভস, এটা একটা হেডিং হতে পারে। 118 পিপল ডাইড অ্যান্ড থাউজেন্ডস হবে, এটা থাউজেন্ডস ওয়ার হোমলেস ডিউ টু সুপার সাইক্লোন আমফান, এটা একটা হেডিং হতে পারে। সুপার সাইক্লোন আমফান স্ন্যাচেস 118 লাইভস,
118 পিপল ডাইড অ্যান্ড একর্স অফ ক্রপস ডেস্ট্রয়েড ইন সুপার সাইক্লোন আমফান। তাহলে দেখো সব ক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু মেনশন রয়েছে। ডেথ এটা অবশ্যই হেডিংয়ে দিতে হবে, অবশ্যই ওটা থাকতে হবে হেডিংয়ে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে একটা রিপোর্টের ইনফরমেশান কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে, কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো ডিসকাস করলাম। একটা তোমাদের স্যাম্পল আনসার দেখালাম যে এই আনসারটা কীভাবে লিখতে হবে। এইভাবে কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি কারো কিছু ডাউট থেকে থাকে, কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই থাক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী সেশনে। থ্যাংক ইউ এভরিবডি।